আমাদের আজকের গল্প হিমুর আছে জল। লেখক হুমায়ুন আহমেদ। কানের কাছে কেউ একজন বলছে, হিমু চোখ মেলো। আমি চোখ মেলতে পারছি না। চোখের পাতা সীসার মতো ভারী। ভারী প্রসঙ্গে চোখের পাতাকে সীসার সঙ্গে তুলনা করা হয় কেন? অনেক ধাতু আছে সীসার চেয়েও ভারী, যেমন লোহা। আমরা কখনো বলি না চোখের পাতা লোহার মতো ভারী। লেখকরা একটা জিনিস চালু করেন, সেগুলোই চালু হয়ে যায়। প্রাচীনকালে বাতাসে প্রদীপ নিভত, তখন ধপ করে শব্দ হতো। লেখকরা লিখলেন, দপ করিয়া প্রদীপ নিভিয়া গেল, তাই চালু হয়ে গেল। ইলেকট্রিক বাতি নিভা প্রসঙ্গে এখনকার লেখকেরা লিখেছেন, দপ করে বাল্ব নিভে গেল। আমি ডান পায়ে ঝাঁকি দেওয়ার চেষ্টা করলাম। ঘুম তাড়ানোর সহজ উপায়ে পা ঝাঁকি দেওয়া। পারলাম না। হাত পা যেন অবশ হয়ে গেছে। গায়ের উপর দিয়ে ঠান্ডা বাতাস বইছে, ভালোই ঠান্ডা লাগছে। এতে ঘুম আরও গাঢ় হচ্ছে। হাত পা গুটিয়ে কুকুর কুণ্ডলী নিদ্রা। মাছের তেলে মাছ ভাজার মতো নিজের নিজের গরম হওয়া। হিমু চোখ মেলো। আমি শুনলাম কোনো একজন আমার ঘুম ভাঙানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে। সেই কোনো একজনের গলা ক্রিকেটের ধারাভাষ্যকার চৌধুরী জাফরুল্লাহ শরাফতের মতো ভারী। উনি আমাকে কেন ডাকবেন বুঝতে পারছি না। ক্রিকেটের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এটা কি কোনো স্বপ্নদৃশ্য? মনে হয় না। স্বপ্নদৃশ্য হলে যে ডাকছে তাকে দেখা যেত। চৌধুরী জাফরুল্লাহ সাহেবকে স্বপ্নেও দেখার কিছু নেই। আমি বিড়বিড় করে বললাম, আপনি যেই হন কানের কাছে ঘ্যান ঘ্যান করবেন না। বলতে বলতে ঘুম ভেঙে গেল। প্রথম কিছুক্ষণ বুঝতেই পারলাম না আমি কোথায়। ঘুম ভাঙার পর নিজের অবস্থান বুঝতে 10 সেকেন্ডের মতো সময় লাগে। নিয়ম হচ্ছে এই 10 সেকেন্ড চোখ বন্ধ করে থাকা, তারপর চোখ মেলে নিজের অবস্থান বুঝে নেওয়া। আমি তাই করলাম। অবস্থানও জানা গেল। আমি শুয়ে আছি দোতলা লঞ্চের ডেকে। অন্ধকারে লঞ্চ চলছে, ইঞ্জিনের ধক ধক শব্দ হচ্ছে। একজন বৃদ্ধ ছাড়া আমার আশেপাশে কেউ নেই। বৃদ্ধের চেহারা হোচিমিনের মতো, বয়স 70-এর বেশি, পিঠ ধনুকের মতো খানিকটা বেঁকেছে। বৃদ্ধের চোখে মোটা কাচের চশমা। কাচ এতটাই মোটা যে পিছনের চোখই দেখা যাচ্ছে না। হাতে বেতের বাঁকানো লাঠি। শুনেছি হযরত মুসা আলাইহিসসালামের লাঠি ছিল বাঁকা। লাঠির মাথায় চোখ আঁকা ছিল। এই বৃদ্ধের লাঠিতে চোখ নেই। চশমা এবং লাঠিতে বৃদ্ধকে মানিয়েছে। লঞ্চে কোনো শখের ফটোগ্রাফার থাকলে তার অনেকগুলো ছবি উঠত। এই বৃদ্ধই কি আমাকে ডাকছিলেন? সম্ভাবনা ক্ষীণ। বৃদ্ধের আমার নাম জানার কথা না। বাজান ঘুম ভাঙছে? শীতে কষ্ট পাইতেছিলেন, এই জন্য আমার চাদরটা আপনার গায়ে দিচ্ছি। নয়া চাদর, আমার মেয়ে জামাই খরিদ করে দিয়েছে। এখন কি চাদর ফেরত চান? বৃদ্ধ কিছু বলল না, অবাক হয়ে তাকিয়ে থাকলো। সে নিশ্চয়ই আমার কাছে ধন্যবাদ সূচক কথাবার্তা আশা করছিল। নিজের গায়ের চাদর অন্যকে দিয়ে বৃদ্ধ কিছু প্রশংসা আশা করতেই পারে। মানুষ প্রশংসা শুনতে ভালোবাসে। আমি শোয়া থেকে বসলাম। আয়োজন করে হাই তুলতে তুলতে বৃদ্ধকে বললাম, 2 টাকা দিন তো। ময়লা নোট দিবেন না। ময়লা নোট ভর্তি থাকে জীবাণু। এখন জীবাণু ছানাছানি করতে পারবো না। হাতের কাছে লাইফবয় সাবান নেই যে জীবাণু ধুয়ে জীবাণু পরিষ্কার করব। ভাজান আপনার কথা কিছুই বুঝতেছি না। আরও সহজ করে বলি, 2 টাকা দেন, চা খাবো। চা খাওয়ার টাকা দিব? হ্যাঁ। টাকা ছাড়া ওরা চা দেবে কেন? কোন দুঃখে? আমি দিব? হ্যাঁ আপনিই দিবেন। গায়ে চাদর দিয়েছেন, এখন চা খিলান। 2 টাকা ভাঙতি নাই। ভাঙতি না থাকলে 5 টাকার একটা নোট দেন, 3 টাকা ফেরত দিব। বৃদ্ধ অসহায় ভঙ্গিতে এদিক ওদিক তাকিয়ে পাঞ্জাবির পকেট থেকে 5 টাকার একটা নোট বের করতে করতে বলল, গায়ের চাদরটা ফেরত দেন। আমি বললাম, এখন ডিজিটাল বাংলাদেশ, হাত থেকে কিছু বের হয়ে গেলে আর ফেরত আসে না। কাজেই খামাখা চাদর চাদর করে মুখে ফেনা তুলবেন না। চাদরের ব্যাপারটা ভুলে যান। বৃদ্ধ হতাশ গলায় বলল, বাজান এইসব কি কন? আমি হাই তুলতে তুলতে বললাম, সহজ কথা দিয়ে শুরু করেছি, আরও কঠিন কথা শুনতে হবে? রাতে লঞ্চের হোটেলে খানা খাবো, খানার টাকা দেবেন। লঞ্চের টিকিট কাটি নেই, টিকিটের টাকা দেবেন। হাঙ্কি পাঙ্কি করবেন না। হাঙ্কি পাঙ্কি বোঝেন তো? বাজান আমি তো বড় বিপদে পড়লাম। বিপদে তো অবশ্যই পড়েছেন। মানুষ খাল কেটে কুমির আনে, আপনি চাদর বিছিয়ে বাঘ নিয়ে এসেছেন। হালুম। আমার বিকট হালুম শব্দ শুনে বৃদ্ধ চমকে খানিকটা পেছালেন। তার চোখে সংশয়। তিনি ধরে নিয়েছেন চাদর ফেরত পেতে তার ঝামেলা হবে। আমি বৃদ্ধের হাত থেকে টাকা নিয়ে বের হয়ে গেলাম। বৃদ্ধ চোখ বড় বড় করে আমার দিকে কিংবা আমার গায়ে তার চাদরটার দিকে তাকিয়ে রইলেন। দূর থেকে দেখলাম তার ঠোঁট নড়ছে, সম্ভবত দোয়া পাঠ করছেন। 3 তলা লঞ্চের 2 তলায় চায়ের দোকান। এখানে শুধু চা বিক্রি হয় না, ভাতও বিক্রি হয়। অ্যালুমিনিয়ামের বিশাল সাইজের বেশ কয়েকটা ডেক সাজানো আছে।
ভাত বিক্রি শুরু হয়নি। দোকানের এক কোনায় সাইনবোর্ড টাঙানো রয়েছে। সাইনবোর্ডে লেখা, চাঁদপুর ক্রস করিবার পর খানা দেওয়া হইবে। খাবার তালিকা দেওয়া আছে, ছোট ব্ল্যাকবোর্ডে চক দিয়ে লেখা, ইলিশ মাছ, ইলিশ মাছের ডিম, সবজি, ডাল খাসি, মসুর ডাল, অগ্রিম মূল্য পরিশোধ করিবেন। কোন খাবারের কী মূল্য লেখা ছিল এখন মুছে গেছে কিংবা মুছে ফেলা হয়েছে। দোকানের সামনে বেঞ্চ পাতা। বেঞ্চে যুবক বয়সী দুইজন উদাস ভঙ্গিতে চা খাচ্ছে। দুজনের গলাতেই লাল রঙের মাফলার, দুজনের গায়ের শার্টের রং হলুদ, তাদের চোখে চশমার ফ্রেমও একই। বোঝাই যাচ্ছে এরা কঠিন বন্ধু। বিয়ে করার সময় এরা চেষ্টা করবে একই পরিবারের দুই বোনকে বিয়ে করতে। একজনের হাতে মোবাইলে নোংরা কোনো ভিডিও ক্লিপ আছে। দুজনই খুব আগ্রহ নিয়ে দেখছে এবং খ্যাকশিয়ালের মতো খিক খিক করে হাসতে হাসতে এদিক ওদিক তাকাচ্ছে। দোকানের মালিক কাঠের উঁচু চেয়ারে বসা, মাথা ভর্তি ঘন চুল, ছোট ছোট করে কাটা, ডাকাতের মতো চেহারা। এই লোকের দৃষ্টি ক্রমাগত ঘুরছে, কোথাও স্থির থাকছে না। আমি চায়ের কাপ নিয়ে দুই যুবকের মাঝখানে বসলাম। তারা সহজেই জায়গা ছাড়ল, বিরক্ত হলো না। যদিও বিরক্ত হওয়ার কথা, দুই বন্ধুর মাঝখানে হাইফেন হয়ে থাকা মোটেও গ্রহণযোগ্য না। তাদের ভিডিও দেখা কিঞ্চিত বাধাগ্রস্ত হলো। চায়ে চুমুক দিয়ে ডান পাশের যুবককে বললাম, চায়ে কর্পূরের গন্ধ পাচ্ছেন? যুবক তার কাপে চুমুক দিয়ে বলল, কড়া গন্ধ না? চায়ে কর্পূরের গন্ধ কেন পাওয়া যায় জানেন? না। জানতে চান? অবশ্যই না জানাই ভালো। জেনে ফেললে কাপের বাকি চাটা খেতে ইচ্ছে করবে না, 2 টাকার চাটাই নষ্ট হবে। যুবক তীক্ষ্ণ গলায় বলল, বলেন তো কী ঘটনা? আমি বললাম, ডেড বডি এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে হলে চা পাতা দিয়ে মুড়ে দিতে হয়। চা পাতার সঙ্গে থাকে কর্পূর। চা পাতার ভেষজ গুণের কারণে ডেড বডিতে পচন ধরে না। ওই চা পাতা পরে খুব সস্তা দরে বিক্রি করে দেওয়া হয়। ডেড বডির চা পাতা বানানো থাকে কর্পূরের গন্ধ। এখন বুঝছেন তো? পরিষ্কার বুঝেছি, আর বলতে হবে না। যুবক চায়ের কাপ নামিয়ে আঙুল ফোটাতে লাগলো। যুবকের চোখ মুখ শক্ত, পরিষ্কার বোঝা যাচ্ছে যুবক একটা ঘটনা ঘটাবে। বাঘ শিকারের উপর লাফ দিয়ে পড়ার আগে মাটিতে লেজ দিয়ে বাড়ি দেয়। মানুষের লেজ না থাকার কারণে সে আঙুল ফুটায়, অনেকে থুতু ছেটায়। এই যুবকের বন্ধু ভীতু প্রকৃতির। সে চাপা গলায় বলল, বাদ দে দোস্ত, বাদ দে। বাদ দিব কেন? ঝামেলায় যার দরকার কি? ঝামেলার প্রয়োজন আছে। এই হারামজাদাটার নাকটা যদি আমি না ফাটাই, আমার নাম শাকুর না, আমার নাম কুকুর। আমি গলা নামিয়ে আন্তরিক ভঙ্গিতে বললাম, শাকুর ভাই, ভিডিওতে কি দেখাচ্ছেন আমাকে দেখাবেন? আমার কথা বলার ভঙ্গিতে হোক বা অন্য কোনো কারণেই হোক, শাকুর ভাই আমার দিকে বন্ধু ভঙ্গিতে তাকালেন। হাই তুলতে তুলতে বললেন, প্রাইভেট জিনিস দেখছি, আপনার দেখা ঠিক হবে না, অনেক লজ্জা পাবেন। দেশি মেয়ে না বিদেশি? দেশি। মডেল কন্যা? না, আমাদের অঞ্চলের মেয়ে। নিজে ইচ্ছে করে তুলেছে, এখন আমাদের দুজনকে দোষ দেয় আমরা নাকি ফান্দে ফেলে ছবি তুলেছি। আপনি বলেন, ছেলে মেয়ে কি ফান্দে পড়ার জিনিস? ফান্দে পড়িয়া বগা কান্দে, এই গান শোনা যায়, কিন্তু ফান্দে পড়িয়া বগি কান্দে এমন কোনো গান নাই। আমি বললাম, অতি সত্য কথা বলেছেন, এরকম সত্য কথা সচরাচর শোনা যায় না। তাহলে বোঝেন, আপনাদের ভিডিওর দোকান আছে? আমাদের ভিডিওর ব্যবসা। ভিডিও ফিল্ম বানাবো, আমি পরিচালক। আমার প্রথম কাজ, নায়িকার সন্ধানে ঢাকা গিয়েছিলাম। নায়িকা পেয়েছেন? একজন পেয়েছি, হাইট খুবই কম, একটু সমস্যা। কায়দা করে ক্যামেরা ধরতে হবে, অর্ডার দিয়ে 1 ফুট হাইটের জুতা বানাতে হবে। ভালো ঝামেলায় আছে আমি বুঝতে পারছি। আপনি কি চায়ের দোকানে কি সত্যি মারবেন? অবশ্যই। না মারলে বাপ মায়ের দেওয়া আকিকা করার নাম চেঞ্জ করতে হবে, এটা ঠিক না। মারামারি শুরু হবে কখন? রাগ উঠাচ্ছি, রাগ এখনও ওঠে নাই। আমার রাগ উঠতে একটু দেরি হয়। এমন হয়েছে রাগ উঠতে উঠতে 1.5-2 ঘন্টা লেগেছে। আমি উঠে পড়লাম। শাকুর ভাইয়ের রাগ উঠুক, তারপরে দেখা যাবে কত দূর কী হয়। আপাতত লঞ্চে ঘোরাফেরা করা যাক। ভূ পর্যটক রমানাথ, লঞ্চ পর্যটক হিমু। আমার পর্যটন শুরু হলো লঞ্চের পিছন থেকে। 2 হাতকড়ায় আবদ্ধ একজনকে দেখা গেল, কোমরে দড়ি দিয়ে বাঁধা, পায়ে ডান্ডা বেড়ি, মুখ ভর্তি দাড়ি, মাথায় বাবরি চুল, সাদা লুঙ্গির উপর মাওলানা ভাসানী টাইপ সাদা পাঞ্জাবি। তার সঙ্গে 4 জন রাইফেলধারী পুলিশ, সবাই পা লেপ্টে মেঝেতে বসে আছে। তাদের কাছাকাছি লাল প্লাস্টিকের চেয়ারে একজন সাব ইন্সপেক্টর বসা, শার্টের পকেটে নাম লেখা জাকির হোসেন। উৎসুক কিছু মানুষ দূর থেকে দেখছে, কাছে আসার সাহস পাচ্ছে না। আমি এগিয়ে গেলাম, বিনীত গলায় বললাম, জাকির ভাই, আপনাদের কিছু লাগবে? চা, সিগারেট লাগলে বলেন, এনে দেব। জাকির হোসেন বিরস গলায় বললেন, কিছু লাগবে না। তিনি ম্যাচের কাঠি দিয়ে কান চুলকাচ্ছেন।
কাঠির যে অংশে বারুদ নেই সেই অংশই কানের ভিতর ঢুকানো। তাকিয়ে থাকতে অস্বস্তি লাগে, মনে হয় এই বুঝি কাঠিতে আগুন ধরবে। আমি বললাম, স্যার, হাতকড়া পরা মাওলানা সাহেবের ঘটনাটা কি? ঘটনা তোমার জানার প্রয়োজন নাই, আমি পত্রিকার লোক, ঘটনা জানলে নিউজ দিতাম, ছবিসহ নিউজ, সঙ্গে আপনার মিনি ইন্টারভিউ। কোন পত্রিকা? আমি কালের চিৎকার পত্রিকার ভ্রাম্যমান লঞ্চ সাংবাদিক, লঞ্চে ঘুরে ঘুরে নিউজ সংগ্রহ করি। হাতকড়া পরা মানুষটি আগ্রহ নিয়ে তাকাচ্ছে, তার মুখ হাসি হাসি। সে আমার দিকে তাকিয়ে বলল, সাংবাদিক ভাই বসেন। আমি সঙ্গে সঙ্গে বসলাম। এই সব ক্ষেত্রে দেরি করতে নেই। জাকির হোসেন কঠিন চোখে তাকালেন, তবে কিছু বললেন না। তিনি কাঠি দিয়ে কান চুলকেই যাচ্ছেন, মনে হয় কাঠিতে আগুন না ধরা পর্যন্ত তিনি থামবেন না। আমি হাতকড়া বাঁধা মানুষটার দিকে তাকিয়ে বললাম, আপনার নাম কি? আমি পীর হাবিব কুতুবি। আপনি পীর নাকি? জি। আমার হাজারের উপর মুরিদ আছে। মুরিদদের মধ্যে জজ আছে, উকিল আছে, সাংসদ আছে, এমনকি প্রতিমন্ত্রী আছে। বলেন কি? সবই আল্লাহ লীলা, আমার কিছু না। সুবান আল্লাহ ওয়াল্লাহ হামদু নিল্লাহে ওয়াল্লাহ ইল্লা ইলাহি ওয়াল্লাহু আকবার। অর্থ, আমি আল্লাহ তালার পবিত্রতা বর্ণনা করিতেছি এবং সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য, আর তিনি ছাড়া অন্য কোনো মাবুদ নাই এবং আল্লাহ তালাই সর্বশ্রেষ্ঠ। আপনার এই অবস্থা কেন? পীর হাবিব কুতুবি হাসি মুখে বললেন, ঢাকা সেন্ট্রাল জেলে ছিলাম, এখন আমাকে বরিশাল সেন্ট্রাল জেলে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানেই ফাঁসি দেবে। ফাঁসি? জি। বরিশাল হলো মফস্বল শহর, সেখানে ফাঁসির ব্যবস্থা কেমন থাকে কে জানে। ভালো থাকার কথা না। সরকারের কাজকর্ম কিছুই বুঝি না। এদের উচিত ছিল আমাকে ঢাকায় ফাঁসি দেওয়া, তাদের খরচ বাস্তব। সাংবাদিক ভাই, আমার এই কথাটা মনে করে লিখবেন। অবশ্যই লিখব। আপনার ফাঁসি হলো কেন? করেছিলেন কি? আমি কিছুই করি নাই। আমার পালা জিন কাফিল করেছে। আমার 2 স্ত্রী এবং 1 শালী 3 জনকে একসাথে খুন করেছে। দোষ পড়েছে আমার ঘাড়ে। তবে আশায় আছি শেষ মুহূর্তে জিন কাফিল বুঝবে কাজটা সে অন্যায় করেছে। আদালতে গিয়ে বলবে, হুজুরে কেবলা পীর হাবিব কুতুবি নির্দোষ। আদালতে সে যাবে কিভাবে? জিন চোখে দেখা যায় না বলে শুনেছি। ভুল শুনেছেন। তারা নানান বেশ ধরতে পারে। কুকুরের রূপ নেয়, সাদা সাপের রূপ নেয়, মাঝে মাঝে মানুষের বেশও ধরে। জিন কাফিল কি এখন আপনার সঙ্গে আছে? জি আছে। পালা জিন কোথায় যাবে বলেন? তবে সে এখন কষ্টে আছে। কষ্টে কেন? পানির উপর দিয়ে যাচ্ছি তো, এই কারণে কষ্ট। জিন জাতি পানির উপর দিয়ে চলাচল করতে পারে না। এটা জানতাম না। আগুনের তৈরি জিনিস বোঝেন না কেন? রাব্বি আন্নি মাচ্ছানি আদ্দুরু ওয়া আন্তা আর হামুর রাহেমিন। অর্থ, হে প্রভু, নিশ্চয়ই আমাকে কষ্ট আঁকড়াইয়া ধরিয়াছে এবং তুমি দয়ালুর মধ্যে সর্বাধিক দয়ালু। পীর সাহেব, জিন এখন কোথায়? ওসি সাহেবের কোলে বসে আছে। জিন জাতি উঁচা জায়গা থাকতে পছন্দ করে। ওসি সাহেব নড়ে চড়ে বসলেন। আমার দিকে তাকিয়ে কঠিন গলায় বললেন, হ্যালো সাংবাদিক, অনেক কথা শুনছেন, এখন যান, খুচরা লাভ বন্ধ। আমি উঠে দাঁড়াতে দাঁড়াতে বললাম, একটা অনুরোধ। দুষ্ট প্রকৃতির খুনি জিন কাফিল আপনার কোলে বসে আছে, আপনি একটু সাবধানে থাকবেন। ডিএসএলআর কাঠি দিয়ে কান চুলকাবেন না, দুর্ঘটনা ঘটতে পারে। কী দুর্ঘটনা? মনে করুন কাঠির মাথা ভেঙে কানের ভিতর ঢুকে গেল, বিরাট টেনশন। কাঠির মাথায় আগুন ধরে যায় কিনা। ইউ গেট লস্ট। চলে যাচ্ছি স্যার, প্রয়োজন পড়লে খবর দিন, আমি 3 তলার ডেকে আছি। ওসি সাহেব ক্ষিপ্ত গলায় বললেন, খামাখা বাতচিত করছেন কেন? নিষেধ করলাম না? সাংবাদিকের আমি ছিঁড়ি। অশ্লীল কথা বলবেন না স্যার। চুপ বললাম, চুপ। চায়ের দোকান থেকে হইচইয়ের শব্দ আসছে, মনে হচ্ছে ধুন্ধুমা শুরু হয়েছে। দৌড়াদৌড়ির শব্দ, চিৎকারের শব্দ। মাঝ নদীতে হঠাৎ লঞ্চ থেমে গেল। প্রতি লঞ্চেই 3 জন আনসার থাকে। আনসারদের বাঁশির শব্দ শোনা যাচ্ছে। অতি ক্ষুদ্র ঝামেলার সময় দেখা যায় আনসারেরা নিজেদের রাইফেল ফেলে দিয়ে প্রাণপণ শব্দে বাঁশি বাজায়। জাকির হোসেন চিন্তিত ভঙ্গিতে উঠে দাঁড়ালেন, আমার দিকে তাকিয়ে পুলিশি ধমক দিলেন। এখনও দাঁড়িয়ে আছেন কেন? চলে যেতে বললাম না? পীর সাহেব বলেন, সাংবাদিক ভাই থাকুন না, ওনার সঙ্গে কথা বলে মজা পাচ্ছিলাম। এত মজার প্রয়োজন নেই। পীর সাহেব বললেন, আপনাদের নেই, মজা পাওয়ার অনেক সময় আপনাদের কাছে আছে। আমার মজার প্রয়োজন আছে, কারণ আমার সময় শেষ। সাংবাদিক ভাই, আপনাকে একটা আমল শিখাই দিই। এই আমল নিয়মিত করলে নাজাত পাবেন। আমাদের সবার জন্য নাজাত প্রয়োজন, এমনকি জিন জাতির জন্যও নাজাত প্রয়োজন। আমি জাকির হোসেনের দিকে তাকিয়ে বললাম, স্যার অনুমতি দেন, আমলটা শুনে যাই, আমার নাজাত পাওয়ার বিশেষ প্রয়োজন। জাকির হোসেন হ্যাঁ না কিছুই বললেন না, মনে হচ্ছে আমল শোনার অনুমতি দিলেন। পীর সাহেব বলেন, সাংবাদিক ভাই, যতবার ঘুমাতে যাবেন ততবার এই আমল করবেন। খাসনিয়াতে বলবেন,
আল্লাহু মা বিন ইসমিকা আমতু ওয়াহ ইয়া, অর্থ হে আল্লাহ, তোমারই নামে আমি মৃত্যুর কোলেন অর্থাৎ নিদ্রায় যাইতেছি এবং জীবিত হইব। সাংবাদিক ভাই, মনে থাকবে? থাকবে। তাহলে যান, হইচই কি হইতেছে খোঁজ নেন। আপনারা সাংবাদিক মানুষ, যেখানে হইচই সেখানে সাংবাদিক, যেখানে খুন খারাপি সেখানে পুলিশ, যেখানে আল্লাহ খুদার নাম সেখানে পীর মুর্শিদ, যেখানে মদ মেয়ে মানুষ সেখানেই দালাল। আমি জাকির হোসেনের দিকে তাকিয়ে বললাম, স্যার হইচইটা কিসের, সেই সন্ধান নিয়ে আপনাকে কি জানাবো? জাকির হোসেন কঠিন গলায় বললেন, প্রয়োজন নেই। পীর কুতুবি বললেন, ওনার প্রয়োজন নেই, কিন্তু আমার প্রয়োজন আছে। সাংবাদিক ভাই, কি ঘটনা আমাকে জানাবেন। আমি জিন কাফিলের মাধ্যমে সংবাদ নিতে পারি, তবে সে মিথ্যা কথা বলে। জিন জাতি মানুষের চেয়ে বেশি মিথ্যা বলে। চায়ের দোকানের ঝামেলা এখনও লাগে নাই, তবে লাগবে। আনসারের বাঁশি বাজানোর কারণ ভিন্ন। চলন্ত লঞ্চে ছিনতাই হয়েছে, ছিনতাইকারী ধরা পড়েছে। তার বয়স 17-18, করুণ চেহারা। পায়জামা পাঞ্জাবিতে তাকে নিতান্তই অসহায় লাগছে। সে এক পান ব্যবসায়ীর ক্ষতির টাকা সরিয়েছে। টাকার পরিমাণ খারাপ না, 2,46,000। পান ব্যবসায়ী এখন কোনো ঝামেলায় যাচ্ছেন না, টাকাটা ফেরত চাচ্ছেন। টাকা আনসারদের কাছে, তারা টাকা ফেরত দেবে না, তারা হেডকোয়ার্টারে জমা দেবে, প্রমাণ দিয়ে সেখান থেকে টাকা নিতে হবে। লাল মাফলার শাকুর ভাই আমাকে দেখে বললেন, ঘটনা বুঝেছেন? আনসাররা টাকা মেরে দেওয়ার ধান্দায় আছে। শাকুর ভাইয়ের দোস্ত বললেন, ইহা সত্য। পান ব্যবসায়ী কোথায়? পুলিশের ওসি সাহেবের কাছে গেছে। বোকাশোকা মানুষ এই টাকা উদ্ধার করতে পারবে না, তবে আমি ব্যবস্থা করে দেব। আনসারের গলায় পাড়া দিয়ে টাকা বের করব। টাকা খরচ হবে উন্নয়নমূলক কর্মকাণ্ডে। পান ব্যবসায়ী কিছু পাবে না? কিছু অবশ্যই পাবে, টাকা উদ্ধার করে দেব, সেই খরচ আছে না? আছে। ওসি সাহেব লঞ্চে আছেন, তাকেও ভাগ দিতে হবে। আমি বললাম, বেশি ভাগাভাগি করলে দেখা যাবে আপনার ভাগেই কিছু পড়লো না। শাকুর ভাই বললেন, আমি টাকা দিয়ে কি করব? নাটক বানাচ্ছি, টাকার প্রয়োজন আছে, তবে অন্যের টাকা নেব কেন? আমি ছাত্রলীগ বা জাতীয় ছাত্রদল করলে একটা কথা ছিল, যে কোনো টাকায় এদের হক আছে। সত্য কথা বলছি না? অবশ্যই। নাটক করার অভ্যাস আছে? না, তবে শখ আছে, শিখিয়ে দিলে পারবো। আপনার মতো গুণী পরিচালকের হাতে পড়লে জীবনের একটা গতি হয়ে যাবে। চোখ টেরা করতে পারবেন? চেষ্টা করলে পারবো। চোখ টেরা করে দেখান তো। আমি চোখ টেরা করে দেখালাম। পরিচালক সন্তুষ্ট হয়ে বললেন, আপনাকে দিয়ে হবে। আমার একটা ক্যারেক্টার আছে, মেয়ে ছেলে দেখলেই টেরা হয়ে যায় এবং তোতলাতে শুরু করে। কমেডি ক্যারেক্টার। তোতলাতে পারবেন? সেইভাবে পারি না, তবে চেষ্টায় ত্রুটি হবে না। তোতলাতে তোতলাতে বলুন তো, কেমন আছো রিনা? কে 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 ম আ রিনা। বাহ, ভালো হয়েছে। 100% ওকে, আপনাকে নিয়ে নিলাম। আমি পরিচালককে কদমকুচি করে ফেললাম। পরিচালক হৃষ্ট গলায় বললেন, ভিডিও ক্লিপ দেখতে চেয়েছিলেন, নেন, আড়ালে নিয়ে দেখেন। পাট ক্ষেতের ভিতরের করা ভিডিও। ক্লিয়ার ভিউ পাবেন না, তারপরেও যা আছে যথেষ্ট। মেয়ের নাম সুলতানা, ক্লাস 9-এ পড়ে। এই বয়সেই পেকে ঝানু নারিকেল হয়ে গেছে। দেখেন কেমন খিলখিল করে হাসছে, দেখলেন? কেউ খিলখিল করে হাসতে হাসতে ন্যাংটা হতে পারে, তাও ক্যামেরার সামনে? কাজটা কঠিন। এলাকার সাংসদ লোকজন নিয়ে যখন আমাকে ধরে নিয়ে গেলেন, তাকেও আমি এই কথা বললাম। আমি ভদ্রভাবে বললাম, স্যার, খিলখিল করে হাসতে হাসতে কোনো মেয়ের পক্ষে কি ক্যামেরার সামনে কাপড় খোলা সম্ভব? সাংসদ বললেন, আজকাল মেয়েদের পক্ষে সবই সম্ভব। আমাকে পুলিশের হাতে তুলে দিয়ে বললেন, 24 ঘন্টার মধ্যে অ্যাকশন চাই, আমার এলাকায় অনাচার হবে না। আমি তখন ওসি সাহেবকে 20,000 টাকা নজরানা দিলাম। ওসি সাহেব টাকা পকেটে রাখতে রাখতে বললেন, ক্যামেরার সামনে এই অবস্থায় খিলখিল অসম্ভব। পুরো ঘটনা আপোষে ঘটেছে, এতে কোনো সন্দেহ নাই। সাংসদের সব কথা শুনলে আমাদের চলে না, আমাদের ইনকোয়ারি করতে হবে, কঠিন তদন্ত হবে, তারপর ব্যবস্থা। শাকুর ভাই, আপনার নাটকটার নাম কি? নাটকের নাম কেদোনা পারুল, রোমান্টিক অ্যাকশন এবং হাই ফ্যামিলি ড্রামা। নাম কেমন হয়েছে? আমি বললাম, প্যান প্যানা নাম হয়েছে। কান্দিস না পারুল নাম হলে ভালো হতো। দুই বন্ধু মুখ চাওয়াচাই করতে লাগলো। মনে হলো নাম তাদের পছন্দ হয়েছে। শাকুর ভাইয়ের বন্ধু বলল, কান্দিস না পারুল নামের মধ্যে পাওয়ার আছে, এটা নিয়ে আরও চিন্তা করা প্রয়োজন। আপনি মোবাইলে ভিডিও ক্লিপ দেখতে থাকুন, নাটকের নাম আজ রাতেই ফাইনাল হবে। আমি বললাম, মোবাইল ফোন আপনাদের কাছে থাকুক, অবসর সময়ে আপনার সঙ্গে আরাম করে দেখব, এই সব জিনিস একা দেখা যায় না। সত্যি কথা বলেছেন, যান যেখানে যাচ্ছেন, ঘুরে আসেন, তারপর 3 ভাই মিলে আরাম করে দেখব, দেখার মতো অনেক জিনিস আছে। আমি দোতলার ডেকে চলে গেলাম। বৃদ্ধ আগের জায়গাতেই বসা। আমাকে দেখে করুণ গলায় বললেন, বাজান, চাদরটা কি দিবেন? আমার শীত লাগতেছে। আমি বললাম, লঞ্চ বন্ধ, বাতাস নেই, শীত লাগবে কেন? বৃদ্ধ চিন্তিত গলায় বললেন, লঞ্চ বন্ধ কী জন্য? জানি না, খোঁজ নিব? বাজান, খোঁজ নেন, জানি না কী জন্য যেন ভয় লাগতেছে।
লঞ্চের খোঁজ নিয়ে জানলাম অবস্থা ভয়াবহ। একই সঙ্গে লঞ্চের হাল ভেঙেছে, ইঞ্জিন নষ্ট হয়েছে, লঞ্চ আপন মনের মাধুরী মিশিয়ে পানিতে ভাসছে। সারেঙের নাম খালেক, বাড়ি চট্টগ্রাম। তার জ্বর উঠেছে 105। সে বিড়ি করে আপন মনে কথা বলে যাচ্ছে। সকিনার মা নামে একজনকে চোখ বড় বড় করে খুঁজছে। যে পানি ঢালছে কিছুক্ষণ পর তার মুখের দিকে তাকিয়ে বলছে, ও সকিনার মা, তুই কড়ে, তার শরীর পুড়ে যায় বই, তুই কড়ে। লঞ্চ চাঁদপুরকে বাঁ পাশে রেখে চলে যাচ্ছে। আব্দুল খালেক লাফ দিয়ে উঠে বিছানায় বসল। ঝলমলে চাঁদপুরের দিকে তাকিয়ে আনন্দিত গলায় বলল, যাক গই চাঁদপুর, যাক গই। চাঁদপুর চলে যাওয়াতে তাকে খুবই আনন্দিত মনে হচ্ছে। এখন মধ্যরাত্রি, লঞ্চ মোহনায় দুলছে, আকাশ মেঘাচ্ছন্ন, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। যে কোনো মুহূর্তে ঝড় শুরু হবে। ঝড়ের সময় লঞ্চকে কে সামলাবে বোঝা যাচ্ছে না। সারেং খালেকের জ্বর আরও বেড়েছে। মাথায় পানি ঢেলে এই জ্বর কমানো যাবে না, দমকল ডাকতে হবে। অল্প বাতাস ছেড়েছে, এতেই লঞ্চ এপাশ ওপাশ শুরু করেছে। ছোট জেনারেটর এতক্ষণ চলছিল, কিছুক্ষণ আগে জেনারেটর বন্ধ হয়েছে। পুরোপুরি বন্ধ হয়নি, মাঝে মাঝে চালু হচ্ছে। এখন ভরসা অনেকটা হারিকেন। আজকালকার চাইনিজ মোবাইলে টর্চলাইটের মতো থাকে। মোবাইলধারীরা তাদের টর্চলাইট জ্বালিয়ে দিয়েছে, এতে অন্ধকার কমেনি, বরং বেড়েছে। সারেঙের মাথায় যে পানি ঢালছে তার নাম হাবলু মিয়া, বয়স 15-16, হাস্যমুখী। সম্ভবত তার জীবনের মোটো হলো সর্ব অবস্থায় আনন্দে থাকতে হবে। আমি বললাম, লঞ্চের লোক বলতে কি তোমরা দুইজন, আর কেউ নাই? কি বলেন স্যার, দুইজনে কি এত বড় লঞ্চ চলে? ইঞ্জিন মাস্টার আছে, খালাসি আছে, লঞ্চ মালিকের ছেলেপুলা কাদের সাহেব আছেন। কাদের সাহেব কোথায়? সারেঙের কেবিনে আছেন। ওনার কাছে খবরদার যাবেন না, সমস্যা কি? উনি অসামাজিক কাজে ব্যস্ত, তার উপর মাল খেয়েছেন। স্যারের কেবিনে মেয়ে ছেলে আছে। বলো কি? ওনার সঙ্গে লাইসেন্স করা পিস্তলও আছে। মেজাজ উগ্র, আমাকে তাক করে একবার গুল্লি দিছিল। নিশা অবস্থায় আসিল বললে গুলি লাগে নাই, নিশার মধ্যেও উপকার আছে। কিসের উপকারের কথা ভেবেই হয়তো, নিশার উপকারের কথা ভেবেই হয়তো হাবলু মিয়া মনের আনন্দে তার হলুদ দাঁত বের করে হাসল। তার কাছ থেকে লঞ্চে অসামাজিক কাজের নানান গল্প শুনে ডেকে ফিরছি। হঠাৎ একটা কেবিনের জানালা খুলে গেল। আতঙ্কিত এক তরুণীর গলা শোনা যাচ্ছে। এক্সকিউজ মি, আপনি কি এই লঞ্চের কেউ? আমি বললাম, হ্যাঁ ম্যাডাম, কি লাগবে বলুন। চা খাবেন? চা এনে দেব? চা আমার সঙ্গে আছে, চা লাগবে না। আপনি 1 মিনিটের জন্য কেবিনে আসবেন, আমি প্রচণ্ড ভয় পাচ্ছি। সাঁতার জানেন না? সাঁতার কেন জানতে হবে? লঞ্চ কি ডুবে যাচ্ছে নাকি? হ্যাঁ ডুববে, তবে সাঁতার জেনেও লাভ নেই। তারপরেও গাপুস গুপুস করে কিছুক্ষণ ভেসে থাকা যায়। প্লিজ আপনি কেবিনে এসে কিছুক্ষণ বসুন। আপনি একা? জি আমি একা। আমি আমার মামার বাড়ি বরগুনায় যাচ্ছি। সবাই বলছিল বাই রোডে যেতে, আমি ইচ্ছে করেই লঞ্চে যাচ্ছি। অনেকেই আমার সঙ্গে আসতে চেয়েছিল, আমি কাউকে আনিনি। আমার আত্মীয় স্বজনেরা সারাক্ষণ বকবক করে, ওদের বকবকানি শুনতে আমার ভালো লাগে না। ওদের না এনে ভালো করেছেন, দলবল নিয়ে যাওয়ার কোনো মানে হয় না। কবি রবীন্দ্রনাথ এই জন্যই বলেছেন, একলা মরো একলা মরো রে। উনি একলা মরতে বলেছেন? উনি একলা চলতে বলেছেন। মৃত্যু তো অনির্দিষ্টের দিকে চলা। লঞ্চ কি ডুববে? ঝড় উঠলেই ডুববে। ঝড় এখনও ওঠেনি। ঝড় উঠলেই দেখবেন লঞ্চ ডান দিক কাত হয়ে ভুস করে ডুবে যাবে। আপনার সঙ্গে ভিডিও ক্যামেরা আছে? ভিডিও ক্যামেরা থাকলে লঞ্চ ডোবার প্রক্রিয়াটা ভিডিও ধারণ করে রাখতে পারবেন। ভিডিও করার সময় বাঁ দিকে থাকবেন। খেয়াল রাখবেন লঞ্চ ডুববে ডান দিকে। ডান দিকে কাত হবে কেন? কারণ লঞ্চের লোকজন মালামাল বোঝাই করেছে। প্লিজ ভিতরে এসে কিছুক্ষণ বসুন। প্লিজ, আমার কাছে চার্জ লাইট আছে, চার্জ লাইট জ্বালাচ্ছি। আমি কেবিনে ঢুকলাম। পাশাপাশি দুটো বিছানা। আমি মেয়েটির মুখোমুখি বসলাম। প্রথমবারের মতো তার দিকে ভালো করে তাকালাম। কিছুক্ষণের জন্য আমার বাকরুদ্ধ হলো। নদের চাঁদের সঙ্গে এই মেয়ের দেখা হলে তিনি বলতেন, বাড়ির কাছে শানে বাঁধা 4 কোনা পুষ্কুনি, সেই ঘাটেতে তোমার সঙ্গে সাঁতার দিব আমি। অন্দর মহলে আমার ফুলের বাগান, দুইজনে তুলিব ফুল সকাল বিহান। চন্দ্রহার পরাইব, নাকে দিব নথ, নুপুরে সোনার ঝুনঝুনি বাজবে শত শত। এই মেয়ে নদের চাঁদের মহুয়ার চেয়েও সুন্দর। মহুয়ার চেহারায় নিশ্চয়ই গ্রাম্য ভাব ছিল। এই মেয়ে টাকশালের নতুন রূপার টাকার মতো চকচক করছে। অতি রূপবতীর চেহারার কোথাও না কোথাও ত্রুটি থাকে। আমি ত্রুটি খুঁজে বেড়াচ্ছি। এখন কি হতে পারে? মেয়েটার একটা দাঁত গেজা, কান ছোট বড়, নাকের ভিতর থেকে লোম উঁকি ঝুঁকি দিচ্ছে। রূপবতী বলল, আপনি টেরা নাকি? না,
আমি একটা ভিডিওতে সুযোগ পেয়েছি। নাটকের চরিত্র সুন্দর মেয়ে দেখলে ট্যারা হয়ে যায়। প্র্যাকটিসের উপর আছি, আপনাকে দেখে ট্যারা হয়ে যাওয়ার প্রস্তুত করলাম। আপনার কি ভয় কমছে? তোতলাচ্ছেন কেন? আমি যে চরিত্রটা করছি সেটা শুধু ট্যারা না, তোতলাও। ভালো কথা, আপনি করেন কি? প্যাসেঞ্জারদের চা পানি খাওয়াই, কেবিন ছাড় দেই। আপনি কি রাতে খাবার খাবেন? আগে অর্ডার দিয়ে রাখতে হবে। আমি টিফিন ক্যারিয়ারে করে খাবার নিয়ে এসেছি। বিশাল বড় টিফিন ক্যারিয়ারে করে খাবার দিয়ে দিয়েছে। আমার মনে হয় লঞ্চের অর্ধেক মানুষ খেতে পারবে। আপনার নাম জানা হয়নি। আপনার নাম কি? হিমু। আমার নাম তৃষা। আমি বাংলাদেশে থাকি না। পিএইচডি করছি ফিজিক্সে, ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন। থিসিসের বিষয় কি? থিসিসের বিষয় বললে কি আপনি বুঝবেন? বোঝার কথা না, তারপরেও বলুন। হিগস কণা। কখনো নাম শুনেছেন? হিগস হচ্ছে ঈশ্বরের কণা, এই কথা শুনেছি, তবে নামকরণ ভুল। সব কণাই ঈশ্বরের কণা। আপনার নাকে সামান্য সর্দির ইশারা দেখতে পাচ্ছি। সর্দির কণাও ঈশ্বরের কণা। তৃষা নাক মুছতে মুছতে বলল, আপনি কি সত্যি লঞ্চের বয়? তৃষার কথা শেষ হওয়ার আগেই লঞ্চ প্রবলভাবে দুলে উঠল। 360 ডিগ্রি ঘুরে গেল। মনে হয় বড় কোনো ঘূর্ণনে পড়েছে। তৃষা বলল, কি সর্বনাশ, হচ্ছেটা কি? আমি বললাম, তেমন কিছু হচ্ছে না, লঞ্চ ঘুরছে। বিশ্ব ব্রহ্মাণ্ডে সব কিছুই ঘোরে। সূর্য ঘোরে, পৃথিবী ঘোরে, ইলেকট্রন ঘোরে, লঞ্চ কেন ঘুরবে না? তৃষা, শাড়িতে আপনাকে খুবই সুন্দর লাগছে, তবে আপনি শাড়ি পাল্টে টি শার্ট পরে নিন। কেন? লঞ্চ ডুবলে শাড়ি পরে সাঁতার কাটা মুশকিল। এইসব আপনি কি বলছেন? লঞ্চ কি সত্যি সত্যি ডুববে? ডুববে। আমি একটা লাইফ বেল্ট জোগাড় করে নিয়ে আসি। লাইফ বেল্ট নিয়ে কেবিনে ঘাপটি মেরে বসে থাকবেন। লঞ্চ ডুবে যাওয়ার পর লাইফ বেল্ট নিয়ে বের হবেন। এর মধ্যে খাওয়া দাওয়া সব করে নিন। ওহ গড, ও গড, ওহ গড, ও গড করবেন না, বরং আল্লাহ ও আল্লাহ করুন। আল্লাহ পাক নানান ধরনের ভাষা দিয়েছেন। তিনি বিভিন্ন ভাষায় তাকে ডাকার পছন্দ করেন। আপনি অবশ্যই লঞ্চের বয় বেয়ারার কেউ না। প্লিজ আপনার পরিচয় দিন। কঠিন সমস্যায় ফেললেন। কঠিন সমস্যা হবে কেন? জ্ঞান দেওয়ার পর থেকেই মানুষ তার পরিচয় খুঁজে বেড়াচ্ছে, এখনও পরিচয় পায়নি। যেদিন সে তার পরিচয় পাবে সেই দিনই সর্বজ্ঞানের সমাপ্তি। আপনি চলে যাচ্ছেন নাকি? হ্যাঁ, প্লিজ আর একটু সমস্যার সমাধান করে দিয়ে যান। আমার পাশের কেবিনে এক হাজব্যান্ড ওয়াইফ উঠেছে। হাজব্যান্ডের অনেক বয়স, স্ত্রী কম বয়সী। ওরা কেবিনে উঠেই দরজা বন্ধ করেছে, আর দরজা খুলছে না। মাঝে মধ্যে ওই কেবিনে একটা মুরগি ডেকে ওঠে, তখন মহিলা ফুঁপিয়ে কাঁদতে থাকে। আমি কয়েকবার ডাকাডাকি করেছি, কোনো সাড়া পাচ্ছি না। মুরগি ডাকার ব্যাপারটা বুঝতে পারছি না। রহস্যভেদের ব্যবস্থা করছি। আমি একটা চক্কর দিয়ে আসি, তারপর দরজা ভেঙে এদের বের করার ব্যবস্থা করব। দরজা ভাঙতে হবে কেন? দরজা না ভাঙলে বের হবে না। এরা মোটেই স্বামী স্ত্রী না। অসামাজিক কর্মকাণ্ডের জন্য কেবিন ভাড়া করেছে। সারা রাত আমোদ ফুর্তি করতে করতে যাবে, ভোরবেলা পৌঁছবে বরিশাল। এরা দুজন কেবিন থেকে নামবে না, সারাদিন কেবিনে থাকবে, খাওয়া দাওয়া করবে, রাতে ঢাকা ফিরবে লঞ্চের সঙ্গে সেই বন্দোবস্ত। আপনি জেনে বলছেন নাকি অনুমানে বলছেন? জেনেই বলছি। সারেংয়ের অ্যাসিস্ট্যান্ট হাবলু মিয়ার সঙ্গে আমার কিঞ্চিত ভাব হয়েছে। সেই বলেছে 3 নম্বর কেবিনে এক প্রফেসর সাহেবও আছেন, এই চুক্তিতে ভাড়া নিয়েছেন, তার ছাত্রীর সঙ্গে যাবে। শেষ মুহূর্তে ছাত্রী আসেনি। প্রফেসর সাহেব মুখ ভোতা করে বসে আছেন। তার ভাড়ার টাকা পুরোটাই জলে গেছে। শুধু যে জলে গেছে তা না, তিনি নিজেও জলে যাবেন, এই উজ্জ্বল সম্ভাবনা দেখা দিয়েছে। কালের চিৎকার পত্রিকার চলমান লঞ্চ সাংবাদিক হিসেবে কোথায় কি ঘটছে দেখা দরকার। আমি ভ্রমণে বের হলাম। তৃষা মেয়েটি ভয় পেয়েছে, পেতে থাকুক। ভয় ভাঙানোর জন্য যথাসময়ে তার কাছে যাওয়া যাবে। তৃষা ছাড়া লঞ্চে আর কাউকে ভীত হতে দেখলাম না। সবাই স্বাভাবিক আচরণ করছে। লঞ্চ মোহনায় ঘুরপাক খাচ্ছে, এটা যেন কোনো ব্যাপারই না। এখন কালের চিৎকার পত্রিকার প্রতিবেদকের প্রতিবেদন। আনসার বাহিনী। আনসার বাহিনী 4 সদস্যের 3 জনে টাকা নিয়ে পলাতক। একজন পাবলিকের কাছে ধরা খেয়েছে, তাকে খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়েছে। শোনা যাচ্ছে তাকে পানিতে ফেলে দেওয়া হবে। যিনি তাকে পানিতে ফেলার ঘোষণা দিয়েছেন তার নাম রুস্তম। মধ্যবয়সী গাট্টাগোট্টা মানুষ, কুতকুতে চোখ, চিবুকে ছাগলা দাড়ি। রুস্তম বরিশাল ট্রাক চালক সমিতির কোষাধ্যক্ষ। বক্তৃতা দেওয়ার অভ্যাস আছে। কিছুক্ষণ তার জ্বালাময়ী বক্তৃতা শুনলাম। প্রাণপ্রিয় ভাইয়েরা, আনসার বাহিনী আমাদের রক্ষক হয়ে হয়েছে ভক্ষক। ছিনতাইয়ের টাকা উদ্ধার করে নিজেরা গাপ করে দিয়েছে। ভেবেছে পার পাবে, পার পাবে না। একজন ধরা খেয়েছে, পানিতে ফেলে দেওয়া হবে। সে যদি সাঁতার দিয়ে কুলে উঠতে পারে এটা তার ভাগ্য, যদি কুলে উঠতে না পারে, যদি সলিল সমাধি হয় সেটাও তার ভাগ্য। বলেন আল্লাহ আকবার। দুর্বল ভঙ্গিতে কয়েকজন মিলে বলল আল্লাহ আকবার। রুস্তম হুঙ্কার দিয়ে বলল, তবে আপনারা যদি মনে করেন আমি একা তাকে পানিতে ফেলবো, আপনারা ভুল করছেন। আমরা সবাই মিলে পানিতে ফেলবো। এই জন্য কবি বলেছেন, সবে মিলে করি কাজ, হাঁড়ি রীতি নাহিলাজ।
জনতার আদালত তৈরি হয়েছে। জনতার আদালতের সবার বিচার হবে। অপরাধী যেই হোক তাকে পানিতে ফেলা হবে। বলুন আল্লাহ আকবর। আবার দুর্বল ধ্বনি আল্লাহ আকবর। রুস্তম রণহুঙ্কার দিয়ে বললেন, আপনাদের গলায় জোর নাই? মুরগির বাচ্চাও তো আপনাদের চেয়ে উঁচু গলায় কক কক করে। বুলন্দ আওয়াজ দেন আল্লাহ আকবর। আগের চেয়ে ক্ষীণ আওয়াজ উঠল আল্লাহ আকবর। অপরাধী ছিনতাইকারী শক্ত দড়ি দিয়ে বাঁধা, তবে তাকে মোটেও চিন্তিত মনে হচ্ছে না। সে মার খায়নি, এতেই খুশি। লঞ্চ, বাস, ট্রেনের কামরায় ধরা পড়া ছিনতাইকারীদের অত্যন্ত বিপজ্জনক। এরা পালিয়ে যেতে পারে না বলে মার খেতে খেতে শতকরা 90 ভাগই মারা যায়। কিছু আছে বিড়ালের মতো কঠিন প্রাণশক্তি, এরা লুলা হয়ে বেঁচে থাকে। লুলা হওয়ার কারণে ভিক্ষায় সুবিধা হয়। ভিক্ষুক শ্রেণীতে লুলা স্বামীর অনেক কদর। আর্মি অফিসার এবং ইঞ্জিনিয়াররা রূপবতী স্ত্রী পায়, লুলা ভিক্ষুকরা রূপবতী স্ত্রী পায়। চায়ের দোকানের মালিক এখনও ধরা খায়নি, সে চা বিক্রি করে যাচ্ছে। লাশের চায়ের ব্যাপারটা মনে হয় চাপা পড়ে গেছে, তবে আমি নিশ্চিত যথাসময়ে বিষয়টি উঠবে। চাওয়ালা নিজের মনে বিড়বিড় করছে, পানিতে ফেলবো তোর বাপের পানি। রুস্তম বলল, ব্রাদার কিছু বলছেন? না, কিছু বলি নাই। যা বলার আওয়াজে বলেন, বিড়বিড়ানি বন্ধ। আপনার বিষয়েও সিদ্ধান্ত হবে। আমার বিষয়ে কি সিদ্ধান্ত? পাবলিকরে লাশের চা খিলাইছেন, পাবলিক আপনারা ছাড়বে না। চাওয়ালা বলল, পাবলিকের মারে আমি? রুস্তম বলল, হারামির পুত কী বলছে আপনারা শুনছেন? জাগ্রত পাবলিক আপনারা শুনছেন? শুনলাম। শুধু শুনবেন, ব্যবস্থা নেবেন না? অবশ্যই ব্যবস্থা নেব। সামান্য হুটাপুটির পরেই চাওয়ালা ধরা খেয়ে গেল। তার স্থান হলো ছিনতাইকারীর পাশে। ছিনতাইকারী নিচু গলায় বলল, কিছুক্ষণ রং তামাশা করে ঠান্ডা হয়ে যাবে ওস্তাদ, কোনো চিন্তা নেই। চাওয়ালা বলল, তুই চুপ থাক বদমাইশ, ওস্তাদ ডাকবি না, আমি তোর ওস্তাদ না। ছিনতাইকারীর আসল এক ওস্তাদ লঞ্চে আছে, তার খোঁজ পাইলে রুস্তম যে আছে, নতুন লিডার হয়েছে, সে পিসাব করে লুঙ্গি ভিজাই দেবে। আসল ওস্তাদ কে? ওনার নাম আতর। আতর মিয়া? নাম তো আগে শুনি নাই। ও আচ্ছা, শুনছি, নাম শুনছি। সে লঞ্চে কী জন্য আছে? কোনো মতলবে? আমি জিগাই নাই। দেখা হয়েছে, সালাম দিয়েছি, উনি বলছেন ভালো আছো, আমি বলছি জি ওস্তাদ। পীর সাহেব এবং পুলিশ বাহিনী। পুলিশ বাহিনী আগের জায়গাতেই আছে, তাদের সামনে দুটো হারিকেন। একটায় তেল শেষ, দপদপ করছে, যে কোনো সময় নিভে যাবে। ওসি সাহেব দেয়াশলাইয়ের কাঠি দিয়ে কান চুলকানো বন্ধ করেছেন। কোনো একটা ঘটনা ঘটবে বলে ওসি সাহেবের মুখ পাংশুবর্ণ। আমি বললাম, স্যার কেমন আছেন? ওসি সাহেব জবাব দিলেন না, বিরক্ত চোখে তাকালেন। পীর সাহেব বললেন, স্যারের অবস্থা কাহিল, জিন কফিল ওনার পিছে লাগছে। কি করছে সে? দেয়াশলাইয়ের মাথা ভাঙছে। ভাঙা মাথা এখন স্যারের কানের ভিতর। জিন কফিলরে আমার মতো ভালো কেউ চিনে না। সে এখন কি করবে শুনেন? ভাঙা মাথার মধ্যে ফায়ারিং করবে, ধুম করে আগুন ধরবে। তাহলে তো বেকায়দা অবস্থা। সাংবাদিক ভাই ধরছেন ঠিক, অবস্থা বেগতিক। আমি সুরা বাকারা পড়ে জিনরে এখনও সামলায় রাখার চেষ্টা নিতেছি। কতক্ষণ পড়বো জানি না, দোয়া রাখেন। অবশ্যই দোয়া রাখবো। এদিকে জিন খবর দিয়েছে বিরাট ঝড় উঠবে, লঞ্চ ডুবি হবে, জানমালের বেসুমাল ক্ষতি হবে। দুটি হারিকেনের একটি দপ করে নিভে গেল। অতি সাহেব চমকে উঠলেন। এতটা কেন চমকালেন বোঝা গেল না। সাংবাদিক ভাই সাঁতার জানেন? তা জানি, তবে এই সাঁতারে কাজ হবে না। পীর সাহেব বললেন, সাংবাদিক ভাই অস্থির হবেন না, পানিতে ডুবে মৃত্যু এক অর্থে আল্লাহ পাকের খাস রহমত। বলেন কি? শহীদদের দরজা পাবেন। পানিতে ডুবে মৃত্যু হলে এই শহীদের দরজা বেহেস্তের দিকে যাবে। আপনার সেবার জন্য তখন থাকবে 70 জন হুর। গেলমান কতজন পাবেন সে বিষয়ে কিছুই বলার নাই, তবে বেসুমার পাওয়ার কথা। এখন চেষ্টা করে দেখেন পানিতে ডুবে মরতে পারেন কি না। কাছে আসেন, কানে কানে একটা কথা বলি। আমি কাজ দিয়ে এগিয়ে যেতেই ওসি সাহেব ধমক দিলেন, যেখানে আছেন সেখানেই বসে থাকেন, কাছে আসবেন না। আমি তারপরে এগিয়ে গেলাম। পীর সাহেব ফিস করে বললেন, আমি পানিতে ঝাঁপ দেওয়ার ধান্দায় আছি, ঝাঁপ একা দেব না, ওসি সাহেবকে নিয়ে ঝাঁপ দেব। বুদ্ধি ভালো করেছি না? ইচ্ছে করলে এখনই ঝাঁপ দিতে পারি। অপেক্ষায় আছি। কিসের অপেক্ষা? কানের ভিতর দেশলাইয়ের মাথা ফাটুক, মজা দেখি। কানের ভিতরে ফায়ারিং হলে ওসি সাহেব নিজেই পানিতে ঝাঁপ দিবে, আমাকে ধাক্কা দিতে হবে না। ওসি সাহেব বললেন, অনেক কথা হয়েছে, আর না, বিদায় বিদায়। ওসি সাহেবের গলায় আগের জোর নাই, তিনি খানিকটা পুতিয়ে গেছেন। ডিরেক্টর শাকুর এবং তার বন্ধু, এই দুজন মূল রঙ্গমঞ্চে অনুপস্থিত। এদের এক কোনায় বিছানা পেতে আতশো অবস্থায় দেখা গেল। ডিরেক্টর সাহেবের হাতে মোবাইল ফোন। দুই বন্ধু গভীর আগ্রহে তাকিয়ে আছে। মনে হচ্ছে সুলতানার কর্মকাণ্ড দেখছে। মিডল ক্লাস মানসিকতার নমুনা। ঝামেলা থেকে দূরে সরে ব্যক্তিগত আনন্দের সময় কাটানো।
আমি চলে গেলাম একতলার নিচের মালঘরে। দুনিয়ার ড্রাম জড়ো করা, শত শত বস্তা, বস্তায় পানি পড়ছে, ভিজছে। কি আছে বস্তায় কে জানে। লাইফ বেল্ট পাওয়া গেল না। হিমু ভাই, কিছু খুঁজেন? আমি চমকে তাকালাম। টিনের ড্রামের উপর বসে আছে, তাকে চিনলাম না। মুখ ভর্তি দাড়ি গোপের জঙ্গল, গায়ে নীল গেঞ্জিতে লেখা লাইফ স্টার্ট অ্যাট 40। লেখার নিচে নগ্ন বক্ষা এক থাই তরুণী। তরুণীর চোখ টিপ দিয়ে তাকিয়ে আছে। ভাইজান, আমাকে চিনছেন? না, আমি আতর। এখন চিনছেন? আতর মিয়া। চিনলাম, গেঞ্জি তো পরছেন জবরদস্ত। আতর মিয়া মুখ বিকৃত করে বললেন, এই জিনিস মানুষ পরে, বাধ্য হয়ে পড়ছি। লোকজন আমার দিকে তাকায় না, গেঞ্জির মেয়েটার দিকে তাকায় থাকে। আমার কেউ চেনে না। তুমি পলাতক? যে র্যাবের হাত থেকে বাঁচার জন্য সুন্দরবন চলে যাচ্ছি। মাসখানিক থাকবো, র্যাব ঠান্ডা হলে ফিরবো। আমাদের কাছে খবর আছে মাসখানিকের মধ্যে র্যাব ঠান্ডা হবে। সুন্দরবনে যে যাচ্ছ, তোমাকে তো বাঘে খেয়ে ফেলবে। ক্রস ফায়ারের চেয়ে বাঘ ভালো হিমু ভাই। সুন্দরবনে যাবেন, সপ্তাহখানিক থাকলেন। ফরেস্টের বাংলোতে থাকার ভালো ব্যবস্থা আছে। ফরেস্টের লোকজন দেখভাল করে, তাদের আদর যত্নও ভালো। ফ্রেশ হরিণের মাংস সাপ্লাই করে। র্যাব বা পুলিশ যখন আসে তখন বন বিভাগ অ্যাডভান্স খবর দেয়, আমরা ডিপ ফরেস্টে চলে যাই। তুমি কি আগেও সুন্দরবনে ছিলে? কয়েকবার ছিলাম, র্যাবের যন্ত্রণায় মাঝে মাঝে যেতে হয়। হিমু ভাই, আপনাকে পেয়েছি, এখন আর ছাড়বো না, সেবা করব। আপনাকে সেবা করা বিরাট ভাগ্যের ব্যাপার। আমি বললাম, হরিণের মাংস ছাড়া সুন্দরবনে আর কী পাওয়া যায়? ফ্রেশ চিংড়ি খাবেন, চাষের চিংড়ি না। ভাঙ্গন মাছ আছে, আস্ত ভেজে দিবে, মাখনের মতো মোলায়েম। সামুদ্রিক রিটা মাছ খেয়েছেন? সামুদ্রিক রিটা খাবেন, সারা জীবন মনে থাকবে। হিন্দু এক বাবুর্চি আছে, নাম হরি ভট্টাচার্য। তার হাতে হরিণের মাংস অপূর্ব। মাংসটা মধু দিয়ে মাখিয়ে 2 দিন বাসি করে তারপর রান্না। আহ, কি জিনিস! হিমু ভাই, এখন বলেন, লঞ্চে আপনার কোন সেবা লাগবে? সিদ্ধান্ত নিয়েছি কিছুক্ষণের মধ্যেই লঞ্চ দখলে নিব। একা? আমারে চিনেন না হিমু ভাই? আমার কি ধোকা লাগে? টাকা নিয়ে 3 আনসার পালিয়েছে, এদের ধরে উদ্ধার করেছি। 3টারে বাথরুমে তালাবদ্ধ করে রেখে দিয়েছি। ওসি সাহেবকে 50,000 দিয়েছি, উনি আর শব্দ করবেন না, ঝিম ধরে থাকবেন। রুস্তম নামে একটা লাফালাফি করতেছে, তাকে একটা থাপ্পড় দিয়া কন্ট্রোল নিজের হাতে নেব। তার আগে বলেন, আপনার কোনো সার্ভিস লাগবে? না, শুধু একটা খবর দিন, লঞ্চটাকে ডুববে। লঞ্চ ডুবে যাবে, আপনি অ্যাডভান্স খবর পাবেন না, এটা কখনো হবে না। লঞ্চ ডুববে। আতর ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, সামান্য সমস্যা হয়ে গেল। যাই হোক, অসুবিধা নাই। আপনি আছেন কোথায়? কেবিনে। কেবিন নাম্বার 4। 5 নাম্বার কেবিনে ফুর্তি করার জন্য এক হারামজাদা মেয়ে নিয়ে আছে, খবর পেয়েছেন? জাতি কোন দিকে যাচ্ছে খেয়াল করেছেন? আমার মনের ইচ্ছা এই 2টারে সুন্দরবনে নিয়ে বাঘের হাতে ছেড়ে দেওয়া। লঞ্চ ডুবে গেলে সেটা সম্ভব হবে না। আমি বললাম, এরা দুজন দরজা বন্ধ করে আছে, আপাতত এদের বের করার ব্যবস্থা করো। আতর বলল, চলেন যাই, বের করি। হালকা পাতলা দরজা 1 লাথি দিলেই ভেঙে টুকরা হইব। আতর আমার সঙ্গে কেবিনের দিকে রওনা হলো। এখন আতর প্রসঙ্গে বলি। বাইতুল মোকাররমের সামনে আতর মিয়ার একটা আতর এবং তসবির দোকান আছে। দোকানের নাম দ্য নিউ মদিনা আতর হাউস। দ্য নিউ মদিনা আতর হাউসের কার্টনে করে ছোটোখাটো অস্ত্রের লেনদেন হয়। আতর মিয়ার সব অ্যাসিস্ট্যান্টের নাম পুলিশের সন্ত্রাসী তালিকায় আছে, আতরের নাম নেই। আতর মিয়ার কথা হচ্ছে, কোনো ইনসান আমার হাতে খুন হয় নাই। মানুষ হলেই ইনসান হয় না। মানুষের মতো দেখতে অনেক হাড়ুয়ানো ঘুরে বেড়ায়, এরা হাফ হয়ে গেলে জগতের উপকার হয়। আতর মিয়ার সঙ্গে আমার পরিচয়ের কাহিনীতে কোনো নাটকীয়তা নেই। সময় পেলে সেই গল্প করব, আজ সময় নেই, ঝড় শুরু হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ঝড় বৃষ্টির মধ্যে গল্পটা করি। সেদিনও এরকম ঝড় বৃষ্টি। মানুষের যেমন ডিপ্রেশন হয়, সাগর মহাসাগরেরও ডিপ্রেশন হয়। বঙ্গোপসাগরের ডিপ্রেশন 7 নম্বর বিপদ সংকেত। ঢাকায় বৃষ্টি, দমকা বাতাস। কিছুক্ষণ বৃষ্টিতে ভিজলাম। বৃষ্টির পানি বরফের চেয়ে ঠান্ডা, শরীর হিম হয়ে গেছে। 1 কাপ গরম চা খেতে পারলে ভালো হতো। চায়ের দোকানের সন্ধানে এদিক ওদিক তাকাচ্ছি। দ্য নিউ মদিনা আতর হাউস থেকে একজন হাতের ইশারায় আমাকে ডাকলো। কাছে গেলাম। সেই লোক সন্দেহ চোখে আমাকে দেখতে লাগলো। এক সময় বলল, আপনার পাঞ্জাবি হলুদ? আমি বললাম, হ্যাঁ, বৃষ্টিতে ভিজে কমলা হয়ে গেছে। বুঝতে পারছি, দূর থেকেই নিউ মদিনা হাউস দেখা যায়। এদিক ওদিক তাকাচ্ছিলেন কেন? গরম চা খুঁজছি। হয়েছে, গরম চা। পেমেন্ট দিয়ে যান, ঘরে ঢোকেন। আমি ঘরে ঢুকলাম। লোক গলা খাকড়ি দিয়ে বলল, আমার নাম আতর মিয়া। আপনার সঙ্গে আগে মুখোমুখি দেখা হয় নাই, আজ দেখা হলো। আপনার সঙ্গে ব্যবসা করে আরাম পেয়েছি।
এই প্যাকেটে 2,25,000 আছে, আমি গুনে দিয়েছি, তারপরে গুনে নিন। আমি টাকা গুনতে পারি না। আপনি গুনছেন এই যথেষ্ট, বেশি গুনলে টাকা কমে যায়। আতর মিয়া বলল, টাকার প্যাকেটটা পলিথিন দিয়ে মুড়ে দিই, পকেটে রেখে দিন, বৃষ্টিতে ভিজবেন না। আমি বললাম, আমার পাঞ্জাবির পকেটই নেই। পকেট নেই কেন? পকেট থাকলেই পকেটে টাকা পয়সা রাখতে হয়। দিকদারি, আমি দিকদারি পছন্দ করি না। করেন দিকদারির কাম, আর দিকদারি পছন্দ করেন না? আমি বললাম, গরম 1 কাপ চা খাওয়ান, আমি চলে যাব, টাকা থাকুক আপনার কাছে। টাকা নেবেন না? না। কবে নেবেন? টাকা আমার না, আমি নেব না। যার টাকা সেও নেবে না, সে ধরা খেয়েছে, এটা আমার অনুমান। টাকা আপনার না? না। সাংকেতিক কথা, গরম চা কিভাবে বলছেন? এমনি বলছি, মনে এসেছে তাই বলছি। গায়ে হলুদ পাঞ্জাবি, গরম চা, বলেন কি? পয়েন্টে পয়েন্টে মিলে যাচ্ছে। আতর মিয়া ঝিম হয়ে গেল। আতর মিয়া একটা কথাও বলল না। চা আনলো, চা শেষ করে উঠলাম। তখন তার মোবাইলে একটা টেলিফোন এলো। সে ইশারায় আমাকে দাঁড়াতে বলল। আমি দাঁড়ালাম। টেলিফোন শেষ করে আতর বললেন, আপনার কথা সত্য, উনি ধরা খেয়েছেন। আমি বললাম, পুরুষের জন্মই হয়েছে ধরা খাওয়ার জন্য। কেউ স্ত্রীর হাতে ধরা খায়, কেউ পুত্র কন্যার হাতে ধরা খায়, কেউ ধরা খায় প্রেমিকার হাতে, আবার কেউ কেউ র্যাবের হাতে ধরা খায়। আতর মিয়া বলল, আপনি কই থাকেন? আপনার ঠিকানা কি? কেন? যোগাযোগ রাখতাম, কোনো প্রয়োজন নাই। হঠাৎ হঠাৎ আপনার সঙ্গে দেখা হবে, এটাই তো ভালো। আতরের সঙ্গে পরে আরও 2বার দেখা হয়েছে। শেষবার দেখা হয় মধ্যরাতে। মধ্যরাত খুবই বিস্ময়কর সময়। তখন পেতনি ঢিল মারে। মধ্য দুপুর থাকে ভূতের হাতে, শূন্য রাত পেতনির হাতে। পেতনি ঢিল মারতে থাকুক, আমি ঘটনাটা বলি। কাউরান বাজারের সামনে দিয়ে আসছি। মাছের আড়তে এক বেচারি বলল, হিমু ভাই না, যান কই? আমি বললাম, কোথাও যাই না, হাঁটতে বের হয়েছি। একটা ইলিশ মাছ নিয়ে যান, আজ ভালো ইলিশ আসছে, 1.5-2 কেজি। ইলিশ মাছ দিয়ে আমি কী করব? ভাইজা খাবেন আর কি করবেন? টাটকা ইলিশ, এমন টাটকা, ইচ্ছে করলে কাঁচাও খাইতে পারেন। কাঁচা ইলিশ কোনোদিন খাইছেন? না। আমার অনুরোধ রাখেন, একটা পিস হইলেও কাঁচা খেয়ে দেখেন। লবণের ছিটা দিবেন, কাগজে লেবুর চিপা রস দিবেন, কচকচায় খাবেন। এই হিমু ভাইয়ের সবথেকে বড় মাছটা গাইথা দে। আমি বিশাল এক ইলিশ নিয়ে হাঁটছি। আমার পেছন 2টো কুকুর আসছে। রাজধানীর কুকুর বলশালী, এরা যথেষ্ট বলশালী। হাঁটার মধ্যে জঙ্গলি ভাব আছে। আমি দাঁড়িয়ে পড়লে এরাও খানিকটা দূরত্ব রেখে দাঁড়িয়ে পড়ে। আমি বললাম, তোরা কি কাঁচা ইলিশ খাবি? দুজন ঘর ঘর শব্দ করলো। কুকুরের ভাষা বুঝতে না পারার কারণে কি বলল বুঝতে পারলাম না। আরও খানিকটা এগোতেই মাইক্রোবাসের দেখা পেলাম। মাইক্রোবাসের ইঞ্জিনে কোনো সমস্যা হয়েছে। ড্রাইভার বনেট খুলে ইঞ্জিন ঠিক করার চেষ্টা করছে। ড্রাইভারের পাশে চিন্তিত মুখে সুটকা টাইপের এক লোক টর্চ ধরে দাঁড়িয়ে আছে। টর্চ একটু পরপর নিভে যাচ্ছে। আমি তাদের পাশে দাঁড়ালাম। কুকুরের ঘর ঘর শব্দ শুনে দুজনেই ফিরে তাকালো। মাইক্রোবাসের ভিতর অত্যন্ত বলশালী একজন বসা। সে ঘাড় সোজা করে বলল, এই লোক কি চায়? আমি বললাম, আমি কিছু চাই না। আপনার গাড়ি থেকে কড়া আতরের গন্ধ আসছে। আমার কুকুর দুটা আতরের গন্ধে অস্থির হয়ে গেছে। কুকুর দুটো একসঙ্গে কলজে শুকিয়ে যাওয়া মতো আওয়াজ করলো। টর্চ হাতে ড্রাইভারের পাশের লোক হঠাৎ দৌড় দিল। তার দেখা দেখি ড্রাইভারও। কেউ দৌড়ালে জঙ্গলি কুকুর তার পেছন পেছনে যাবে, এটাই স্বাভাবিক। 2টো কুকুরই ছুটে গেল। একজন শুটকার লোককে কামড়ে ধরলো, আরেকজন ড্রাইভারকে। তাদের চিৎকার শুনলাম, বাঁচান, আমাদের বাঁচান। আমি ডাকলাম, তোরা ফিরে আয়। শুটকা লোক ফুটপাতে পড়ে রইল। কুকুর দুটা ফিরে আসলো। মাইক্রোবাসে বসা লোক ভীত গলায় বলল, আপনি কি চান? আমি বললাম, আপনি গাড়িতে বস্তা ভর্তি করে কাউকে নিয়ে যাচ্ছেন। যাকে নিয়ে যাচ্ছেন তার গা থেকে আতরের গন্ধ বের হচ্ছে। আমার ধারণা তার নাম আতর মিয়া। আপনার পরিকল্পনা কি? বস্তা বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ ব্রিজ থেকে পানিতে ফেলা? বস্তায় ইট কি ভরা আছে? আপনি তো ভাই বিরাট ঝামেলায় আছেন। গাড়ি নষ্ট, লোক বলও কমে গেল, সঙ্গে মোবাইল ফোন আছে না? টেলিফোন করে লোক আনবার ব্যবস্থা করুন, অন্য গাড়ি আনুন। এই ধরনের জটিল কাজে সবসময় ব্যাকআপ ব্যবস্থা থাকতে হয়। গাড়ির ভেতর থেকে ভো ভো শব্দ পাওয়া গেল। প্রায় সঙ্গে সঙ্গে টহল পুলিশ আসতে দেখা গেল। আমি মাইক্রোবাসে বসা লোকটির দিকে তাকিয়ে বললাম, ভাই সাহেব, পুলিশ আসতে আছে। আমার মনে হয় আপনার উচিত দৈত দিয়ে পালানো। আতর মিয়াকে ধরার সুযোগ অনেক পাবেন। মাইক্রোবাসের দরজা খুলল। ওই লোক বের হলো, ঝেড়ে দৌড় দিল। পেছনে পেছনে কুকুর দুটাও ছুটে গেল। সেও ধরাশয়ী হলো। মানুষের বিপদ দেখে পুলিশ এগিয়ে আসবে, এটাই স্বাভাবিক। এই ক্ষেত্রে স্বাভাবিক কিছুই ঘটল না। পুলিশ দুইজনই উল্টো দিকে দৌড় দিল। বস্তার ভিতর থেকে আতর মিয়াকে অর্ধমৃত অবস্থায় উদ্ধার করা হলো। আতর মিয়া হাঁপাতে হাঁপাতে বলল, হিমু ভাই, আপনি মানুষ না অন্য কিছু? এখন থেকে আমি আপনার কিনা গোলাম।
কুকুর দুটাকে ইলিশ মাছ উপহার দিয়ে আমি কেনা গোলাম নিয়ে হাঁটা শুরু করলাম। মধ্যযুগে মুনিবরা কেনা গোলাম নিয়ে হাঁটত। যুগের অভ্যাস বদলায় না, এই যুগেও আমি কেনা গোলাম নিয়ে হাঁটছি। তৃষার কাছে ফিরে এসেছি। সে ভোল পাল্টেছে, শাড়ির বদলে জিন্সের প্যান্ট, গাঢ় হলুদ রঙের ফুল হাতা জামা, গলায় হলুদ পাথরের মালা। আগের বারের চোখের পাতা নীল ছিল, এখন হলুদ। এর মধ্যে চোখে রং করাও শেষ। মেয়েরা ভয়ঙ্কর দুর্যোগেও শ্বাস ঠিক রাখতে ভোলে না। আতর মিয়া আমার সঙ্গে নেই, সে নাকি 5 মিনিট পরে আসবে। রুস্তমকে টাইট দিতে 5 মিনিট লাগবে, পুরো টাইট দেবে না, স্ক্রু 2 প্যাচের টাইট, ঘ্যাচ ঘ্যাচ। আমাকে দেখে তৃষা কেবিন থেকে বের হয়ে এসে কোমল গলায় বলল, এতক্ষণ কোথায় ছিলেন? জীবনানন্দ দাশ আমাদের নানাভাবে প্রভাবিত করেছে। এতদিন কোথায় ছিলেন বাক্যটি নানানভাবে ব্যবহৃত হয়, প্রতিবারই শুনতে ভালো লাগে। আমি বললাম, ভয় লাগছে? তৃষা বলল, ভয়ে আদমরা হয়ে গিয়েছিলাম, আপনাকে দেখে ভয় কমেছে। সত্যি কমেছে? আপনি আর যেতে পারবেন না, এখানেই থাকতে হবে। পাশের কেবিনে মেয়ের কান্না থেমেছে। হ্যাঁ, তবে মাঝে মাঝে পোপানোর শব্দ হচ্ছে এবং যথারীতি মোরগ ডাকছে। আমি বললাম, মহাবিপদের সময় পশু পাখি ডাকাডাকি করে শুনেছি, মোরগ মনে হয় সেই কারণেই ডাকছে। কেবিনের ভিতর মোরগ আসবে কেন? তাও তো কথা। বাঁ পাশের কেবিনের দরজা খুলে এক ভদ্রলোক বের হলেন। তার গায়ে আলজেরিয়া ফুটবল দলের জার্সির মতো স্লিপিং স্যুট, মুখে ফ্রেঞ্চ কাট দাড়ি। ভদ্রলোক ভয়ে চিমসা মেরে আছে, তার ফ্রেঞ্চ কাট দাড়ি গোপ ঝুলে আছে। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, কি হচ্ছে বলতে পারেন? আমি বললাম, ঝড় হচ্ছে। ঝড় হচ্ছে সেটা তো দেখতে পাচ্ছি, আমাদের করণীয় কি? মৃত্যুর জন্য অপেক্ষা করা ছাড়া তেমন কিছু করণীয় নেই। গণতওবার আয়োজন করা হচ্ছে, তওবায় সামিল হতে পারেন। তওবা পড়ানোর জন্য যজ্ঞ মওলানার সন্ধানে কিছুক্ষণের মধ্যে বের হব। ইচ্ছে করলে আপনিও আমার সঙ্গে আসতে পারেন। ইন সার্চ অফ গডের মতো ইন সার্চ অফ মওলানা। ইউ আর টকিং ননসেন্স। অতি সত্য কথা বলেছেন। লঞ্চ কর্তৃপক্ষ আমাদের জন্য কি কিছু করেছে? লঞ্চের মালিক পক্ষের সঙ্গে আমি কথা বলতে চাই। মালিক পক্ষের এখন আর কেউ নেই। আমরা সবাই মালিক আমাদের এই লঞ্চের রাজত্বে। মালিকের খোঁজ খবর না করে একটা কাজ করতে পারেন। কড়া ঘুমের ওষুধ খেয়ে একটা দোয়া পড়ে ঘুমিয়ে পড়ুন। যা ঘটবে ঘুমের মধ্যে ঘটবে। দোয়াটা হচ্ছে, আল্লাহুম্মা বি ইসমিকা আমতু ওয়াহ ইয়া। এর অর্থ, হে আল্লাহ, তোমার নামেই আমি মৃত্যুর কোলে অর্থাৎ নিদ্রায় যাইতেছি এবং জীবিত হইব, তবে এই দফায় জীবিত হওয়ার সম্ভাবনা ক্ষীণ। ফাজলামো করছেন? আমি কি আপনি জানেন? আমি ডক্টর জিল্লুর খান, হেড অব দ্য ডিপার্টমেন্ট অফ বায়োকেমিস্ট্রি, স্টেট ইউনিভার্সিটি অফ লালমাটিয়া। ঢাকা শহরে এখন স্টেট ইউনিভার্সিটির ছড়াছড়ি। ধানমন্ডির কোনো গলিতে 3-4টা করে ইউনিভার্সিটি। মাঝারি সাইজের বাড়ি ভাড়া করে ইউনিভার্সিটি বানানো হয়। বাড়ির গ্যারেজ হয় ভাইস চ্যান্সেলরের সাহেবের অফিস, সেই অফিসে এসি থাকে। বেশিরভাগ সময় এসি থেকে গরম বাতাস বের হয়। ফ্যান চললে ভাইস চ্যান্সেলর সাহেবের আরাম হতো, কিন্তু এসিতে ইজ্জত, ফ্যানে তো তা নেই। আমি বললাম, স্যার ভালো আছেন? ভিতরে এসে বসুন, লঞ্চ দুলছে, যে কোনো সময় আপনি পড়ে যাবেন। ভিতরে দাঁড়িয়ে আছেন, এটা দেখতেও ভয় লাগছে। রেলিং ধরে দাঁড়ান। তুমি কি লঞ্চের কেউ? জি স্যার, আমি যাত্রীদের চা পান সিগারেট এগুলো কেবিনে দিয়ে দিই। আমাকে কেবিন বয়ও বলতে পারেন। রাতের খানা কি খাবেন? এনে দেব। মেনু হলো ডাল খাসি, ইলিশ মাছের ডিম, সবজি, মসুর ডাল। ডক্টর জিল্লুর খান বস্তিওয়ালা ভাইদের বাসায় চলে গেলেন। খ্যাক খ্যাক করে বললেন, হারামজাদা কেবিন বয়, তুই ফাজলামি শুরু করেছিস কি জন্য? যা মালিক পক্ষের কাউকে ডেকে আন। স্যার, এইটা আমার ডিউটিতে পড়ে না। তারপরেও যেতাম। লঞ্চের মালিক পক্ষের একজন আছেন, তিনি অসামাজিক কাজে ব্যস্ত। তাকে ডাকায় আমার সাহস হচ্ছে না, কারণ তার সঙ্গে একটা লাইসেন্স করা পিস্তল আছে। সারেং আছেন, ওনার ব্রেইন কাজ করছে না। উনি শুধু বলছেন, জাগগই চানপুর, জাগগই কথাটার অর্থ হচ্ছে চলে যায়। চানপুর জাগগই অর্থাৎ চাঁদপুর চলে যায়। লঞ্চ যখন ডুবে যাবে তখন তিনি বলবেন, লঞ্চ জাগগই, শ্রাবণ জাগগই, মনে হচ্ছে শ্রাবণের দিন চলে যাচ্ছে। ডক্টর জিল্লুর খান বললেন, হারামজাদা, থাপড়ায় আমি তো দাঁত ফেলে দেব। তৃষা এতক্ষণ চুপ করেছিল, মনে হয় আমার কথাবার্তায় মজা পাচ্ছিল। সে বলল, আপনি কারণে গালাগালি করছেন কেন? জিল্লুর খান বললেন, গালাগালি করা অবশ্য ঠিক হচ্ছে না। এই কুত্তার বাচ্চাকে আমি লাথি মেরে পানিতে ফেলবো, এটাই হবে সঠিক কাজ। প্রফেসর সাহেব বাক্য শেষ করার আগেই আতর মিয়া কেবিনের সামনে এসে দাঁড়ালো। আমার দিকে তাকিয়ে বলল, দরজা কোনটা ভাঙবো? আমি বললাম, পাশেরটা।
আতর প্রচণ্ড লাথিতে দরজা ভেঙে গেল। কেবিনে চামচিকার মতো এক পৌর, তার পাশে সম্পূর্ণ নগ্ন এক তরুণী আচমকা দরজা খোলায় হকচকিয়ে গেছে। গা ঢাকার কাপড় খুঁজছে। এইসব ক্ষেত্রে যা হয়, কাপড় পাওয়া যায় না। মার্ফিস ল কাজ করছে না। মার্ফি সাহেবের সূত্র বলে, যখন যেটা প্রয়োজন তখন তুমি সেটা পাবে না, যখন প্রয়োজন নেই তখন সেই জিনিসই চোখের সামনে পড়ে থাকবে। কেবিনের ভিতর কোনো মোরগ বা মুরগি দেখা গেল না। অধ্যাপক সাহেব নগ্ন তরুণীকে দেখে যথেষ্ট আনন্দ পাচ্ছেন বলে মনে হচ্ছে। চোখের পাতা ফেলা সাময়িক বন্ধ রেখেছেন। আমি আমার গায়ের চাদর বের করে পৌরের দিকে এগিয়ে দিয়ে বললাম, চাদরটা দিয়ে ঢেকে দিন। আতর মিয়া বলল, ওই শিয়ালের বাচ্চা বাইর হ, ফুর্তি অনেক হয়েছে, ফুর্তি শেষ, বাইর হ কইলাম। এখন বাইর না হইলে ঘেঁটে টিপ দিয়ে বাইর করব। গাল ভাঙা চামচিকা মানব বের হলো। আতর মিয়া ভাঙা দরজা বন্ধ করতে করতে বলল, সিস্টার, শৈল ভালো মতো ঢাকেন, কেয়ামত শুরু হয়েছে আর আপনি ন্যাংটা বসা, এটা কোনো কথা না। প্রফেসর সাহেব আতর মিয়ার দিকে তাকিয়ে বললেন, আপনি হঠাৎ কি শুরু করেছেন? হু আর ইউ? আতর বলল, ঝিম ধইরা খাড়ায় থাক, কথা বলে থাপ্পড় খাবি। তুমি চেনো আমি কে? চিনার প্রয়োজন নাই, কেয়ামতের দিন কেউ কাউরে চিনবে না। আইস কেয়ামত, আপনি আমারে চিনেন না, আমিও আপনারে চিনি না। ফ্রেন্স কার্ড বললেন, কেয়ামত হোক বা না হোক, আমাদের ভদ্রতা শালীনতা বজায় রাখতে হবে। আতর বলল, এই দেখ আমার ভদ্রতা। প্রচণ্ড থাপ্পড়ের শব্দ হলো। ডক্টর জিল্লুর খান হুমড়ি খেয়ে পড়ে গেলেন। সেখান থেকে হামাগুড়ি দিয়ে নিজের কেবিনে ঢুকে গেলেন। দৃশ্যটিকে নিশ্চয়ই কিছু হাস্যকর ছিল। তৃষা হেসে ফেলল। মানুষ ভয়ঙ্কর সময়ও হাসতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 3 জন রাশিয়ান সৈনিক নাজিরদের হাতে ধরা পড়ল। তাদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। যে কমান্ডার গুলি করার নির্দেশ দিবেন, তিনি হঠাৎ বরফে পা পিছলে পড়ে গেলেন। রাশিয়ান সৈন্য 2জন হো হো করে হাসতে লাগলো। তাদের মৃত্যু হলো হাসতে হাসতে। আতর মিয়া আমার দিকে তাকিয়ে বলল, হিমু ভাই, আপনি এই চামচিকারে জিজ্ঞাসাবাদ করেন, আমি একটা চক্কর দিয়ে আসি। আজ রাইতেই যাব চক্করের উপর। 2টা আতরের শিশি পকেটে নিয়ে বের হয়েছি। সাথে যন্ত্রপাতি নাই, একটা যন্ত্রের সন্ধান পাইছি, লঞ্চ মালিকের পোলায় লাইসেন্স করা অস্ত্র। এটা উদ্ধার করা বিশেষ প্রয়োজন। আতর মিয়া নিমিষেই উধাও হয়ে গেল। আমি চামচিকা মানবকে বললাম, ভাই কেমন আছেন? চামচিকা মানবের মোবাইল বেজে উঠল। রিংটোন হিসেবে আছে মোরগের ডাক। এতক্ষণে মোরগ রহস্যের সমাধান হলো। চামচিকা মানব মোবাইলে বিড়বিড় করে কিছু কথা বলে মোবাইল পকেটে রেখে দিল। তাকে মোটেই বিব্রত মনে হলো না। থলথলে ভুঁড়ির নাদুস নুদুস পড়ে উড়ল। গায়ের পাঞ্জাবিটা সিল্কের। সে যে পান চিবুচ্ছে তা লক্ষ্য করা হয়নি। মুখ থেকে জর্দার কড়া গন্ধ আসছে। সে আয়োজন করে রেলিংয়ের বাইরে বসে পানের পিক ফেলল। আমি বললাম, আপনার নাম কি? রশিদ খান। আমি বললাম, রশিদ ভাই ভালো আছেন? রশিদ প্রশ্নের জবাব না দিয়ে থমথমে গলায় বলল, দরজা যে ভেঙেছে সে কে? তার নাম আতর। বাইতুল মোকাররমে তার একটা আতরের দোকান আছে। দোকানের নাম দ্য নিউ মদিনা আতর হাউজ। রশিদ বলল, আমি যদি শুয়োরের বাচ্চার জান কবজ না করি, আমার নাম রশিদ খান না, আমার নাম শুয়োর খান। আমি বললাম, জান কবজ করে আজরাইল। আপনি কি আজরাইল? আমি আজরাইল না, আমি গার্মেন্টস ব্যবসার সঙ্গে জড়িত। তবে বাংলাদেশে আজরাইল ভাড়া পাওয়া যায়। ভাড়াটে আজরাইল দিয়ে কাজ হবে না। ঢাকা শহরের ভাড়াটে আজরাইল কন্ট্রোল করে আতর মিয়া। আপনার সঙ্গে তো মোরগ টেলিফোন আছে। মোরগ ফোনে আপনার ভাড়াটে যে কোনো একটা আজরাইলের সঙ্গে যোগাযোগ করুন, তাদের জিজ্ঞেস করুন আতর মিয়াকে চেনে কিনা। আমি কি করব না করব সেটা আমার ব্যাপার, আপনি বলার কি? আপনার ভালোর জন্য বলছিলাম রে ভাই। আতর মিয়ার বিষয়ে ঠিক ধারণা থাকলে আপনারই সুবিধা। ভুল চাল দিয়ে বিপদে পড়বেন। আতর মিয়ার চর খেয়ে অনেকে হামাগুড়ি পর্যায়ে চলে যায়। সে জায়গায় একে অপরের জায়গায় হামাগুড়ি দেয়। এই যাত্রায় উঠে দাঁড়াতে পারবে সেরকম মনে হচ্ছে না। তৃষ্ণা খিলখিল করে হাসছে। এমন আনন্দময় হাসি শুধু কিশোররাই হাসতে পারে। রশিদ খানের পকেটে মোবাইল ফোন বাজছে। মোরগ কোকরকো করেই যাচ্ছে। আমি বললাম, ভাই মোরগটা ঠান্ডা করুন, দেরি করলে মোরগ ডিম পেড়ে দিতে পারে। আপনার পরিচিত আজরাইলদের একটা টেলিফোন করেছে, আপনাকে বলছে কে? আমি হাসতে হাসতে বললাম, আমি জানি। আমার হাসিতে ভদ্রলোক বিভ্রান্ত হলেন। তৃষ্ণাও খানিকটা বিভ্রান্ত হলো। মানুষকে বিভ্রান্ত করা মজার ব্যাপার। প্রকৃতি এই বিষয়টা সবসময় করে, মানুষকে রাখে বিভ্রান্তির ভিতর। রশিদ টেলিফোন ধরেছেন, নিচু গলায় কথা বলছেন। নিচু গলায় কথা আমি শুনতে পাচ্ছি, তৃষ্ণাও পাচ্ছে। সে চকচকে চোখে বিপুল আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। কথাবার্তার এক পর্যায়ে রশিদ বললেন, আতর মিয়া বলে কাউকে চেনো? একটা চোখ বড়, একটা ছোট, থুতনিতে কাটা দাগ।
জবাবে ওপাশ থেকে কি বলা হলো তা আমরা শুনলাম না, তবে রশিদ খানের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি আমতামতা করে বললেন, বলো কি? না না, আমি কোনো ঝামেলায় যাব না। ঝামেলায় যাওয়ার আমার প্রয়োজন কি? আচ্ছা, রাখি। রশিদ খান হতাশ চোখে আমার দিকে তাকিয়ে আছেন। আবহাওয়া যথেষ্ট শীতল, বৃষ্টির সঙ্গে হাওয়ার ঝাপটা, তারপরেও রশিদের কপালে বিন্দু বিন্দু ঘাম। আমি বললাম, আপনার কেবিনে যে মেয়েটা আছে সে কে? আমার স্ত্রী। তাহলে যান, কেবিনে ফিরে যান, ভাবির সঙ্গে সুখ দুঃখের গল্প করুন। সময় বেশি নাই, লঞ্চ ডুবে যাবে। একসঙ্গে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার একটা ব্যাপার আছে। রশিদ নড়লেন না, যেখানে ছিলেন সেখানেই বসে রইলেন। তার পকেটের মোড়ক আবার ডেকে উঠল, কোকরকো। আমি বললাম, আপনার আসল স্ত্রী টেলিফোন করেছেন, টেলিফোন ধরুন, মহাবিপদের বিষয়টা তাকে জানান। তৃষা বিস্মিত গলায় বললেন, আপনি কে টেলিফোন করেছেন তাও ধরতে পারেন? আমি হাই তুলতে তুলতে বললাম, মাঝে মাঝে পারি, সব সময় না। যে টেলিফোন করেছে তার নামও কি বলতে পারবেন? বেশিরভাগ সময় পারি না, তবে এখন বলতে পারবো। যে মহিলা টেলিফোন করেছে তার নাম ময়না। রশিদ খান ভয়াবহ চমক খেলেন। একবার বড় ধরনের চমক খেলে পরপর আরও দুবার খেতে হয়, এই জন্যই প্রবচন দানে দানে 3 দান। রশিদ খান দ্বিতীয় চমক খেলেন। আতর আবার ফিরে এসেছে, তার সঙ্গে এক তরুণী ভয়ে আতঙ্কে থরথর করে কাঁপছে। আতর আমার দিকে তাকিয়ে হৃষ্ট গলায় বলল, সবচেয়ে কম ঝামেলার অস্ত্র জোগাড় করেছি। লঞ্চের মালিকের পোলা ডাইল খাইয়া বমি কইরা বমির উপর পইরা ছিল। আমি বললাম, পিস্তল কই রাখছেন? বাইর করেন, দেরি করবেন না, দেরি করলে পেটে পাড়া দিয়ে বমি বাইর করব। বলেই পেটে পাড়া দিলাম, সাথে সাথে জিনিস চলে আসলো আমার হাতে। অস্ত্র ভালো, মেড ইন ইটালি। আমি বললাম, সাদা সঙ্গের মেয়েটাকে? আতর হাই তুলতে তুলতে বলল, এর নাম সীমা, প্রফেসর সাহেবের ছাত্রী। স্যারের সঙ্গে ভ্রমণের জন্য এসেছিলেন, সুযোগ বুঝে লঞ্চের মালিকের ছেলের কেবিনে ওনাকে ঢুকিয়ে দিল। যে ভ্রমণের জন্য উনি এসেছিলেন সেই ভ্রমণই ওনার হয়েছে। স্যারের বদলে লঞ্চ মালিকের ছেলে কাদেরের সঙ্গে সময় কাটিয়েছে। সীমা ফুপিয়ে উঠল। আতর বলল, সিস্টার, আপনার সারা শরীর বমিতে মাখামাখি, আগে টয়লেটে যান, সাবান দিয়ে ঠিকমতো স্নান করে স্যারের কাছে যান, বিদ্যা শিখে নেন। তৃষ্ণা বিস্মিত দৃষ্টিতে সীমার দিকে তাকিয়ে আছে। তৃষা বলল, আপনার কাছে এক্সট্রা ড্রেস না থাকলে আমার কাছ থেকে নিতে পারেন, আপনার গা থেকে বমির বিকট গন্ধ আসছে। আমি বললাম, মেয়েটাকে কাপড় দিয়ে চলো আমরা লঞ্চটা ঘুরে দেখি, এখনকার পরিস্থিতি ঠান্ডা হোক। তৃষা বলল, আপনি না বললেও আপনি যেখানে যাবেন আমি আপনার পেছনে যাব। আজ রাতের জন্য আমি হব মেরির লিটল ল্যাম্প। লঞ্চ দুলছে, ভীতিকর দুলুনি না, আরামদায়ক দুলুনি। বৃষ্টি ঝড়েই যাচ্ছে। আমি তৃষাকে নিয়ে পরিদর্শনে বের হয়েছি। তৃষার হাতে খেলনার মতো দেখতে ভিডিও ক্যামেরা। এই মেয়েটির ভয় ডর এখন চলে গেছে তা বোঝা যাচ্ছে। মহাবিপর্যয়ের ছবি তুলতে পারার আনন্দেতে সে এখন আনন্দিত। তৃষা হঠাৎ থমকে দাঁড়িয়ে বলল, হিমু, আমরা মহাবিপদে আছি, কিন্তু আমার ভালো লাগছে। আমার কাছে মনে হচ্ছে আমি স্পিলবার্গের কোনো ছবিতে অভিনয় করছি। ছবির শেষ দৃশ্যে লঞ্চ ডুবে যাবে, আমরা দুইজন একটা কাঠের তক্তা ধরে ভেসে থাকব। আমি বললাম, অভিনেত্রী, মন দিয়ে শুনুন, হাঁটার সময় রেলিং ধরে হাঁটুন, আপনার ক্যামেরা কিন্তু ভিজে যাচ্ছে। এটা ওয়াটারপ্রুফ ক্যামেরা, ভিজলে কিচ্ছু হবে না। স্কুবা ডাইভিংয়ে এই ক্যামেরা ব্যবহার করা হয়। তাহলে তো কথাই নেই, লঞ্চ যখন ডুবে যাবে আপনিও ডুববেন এবং তখনও ছবি তুলবেন। লঞ্চ ডুববে না, আমার মন বলছে ডুববে না। আমি আমার অভিজ্ঞতা নিয়ে একটা বই লিখব, রিডার্স ডাইজেস্ট, একটা আর্টিকেল লিখব। আপনি রিডার্স ডাইজেস্ট পড়েন? না। আমার একটা লেখা রিডার্স ডাইজেস্টে ছাপা হয়েছিল। লাইফ নামে ওদের একটা সেকশন আছে, সেখানে মজার মজার ব্যক্তিগত অভিজ্ঞতার ঘটনা ছাপা হয়। আমারটাও ছাপা হয়েছিল, $100 পেয়েছিলাম। শুধু আমার নাম ভুল চেপেছে, লিখেছে তৃণা বাংলাদেশ। রিডার্স ডাইজেস্ট আমার সুটকেসে আছে, আমি আপনাকে পড়তে দেব, পড়বেন তো? পড়ব। আপনার প্রবল ইএসপি ক্ষমতা আছে, তাই না? জানে না। আমার ইএসপি ক্ষমতা আছে, যারা আমার ঘনিষ্ঠ তারা আমার এই ক্ষমতার বিষয়ে জানে। জানারই কথা। আপনি আমার একটা কথাও বিশ্বাস করছেন না, আপনার উপর আমার রাগ লাগছে। এখানে একটু দাঁড়ান, আপনাকে জরুরি কিছু বলবো। এখানে দাঁড়িয়ে কথা বললে আপনি ভিজে যাবেন, বৃষ্টির ছাট আসছে, আসুক। আমার কথা শুনলে আপনি কিন্তু ভয়ঙ্কর চমকাবেন। অনেক দিন চমকাই না, আপনার কথা শুনে চমকালে ভালো হবে। বড় ধরনের চমক লিভারের জন্য উপকারী। তৃষা মুখ কঠিন করে বলল, আমার ইএসপি ক্ষমতা বলছে আপনার সঙ্গে আমার বিয়ে হবে, এই লঞ্চেই বিয়ে হবে। আমি পুরো বিষয়টা স্পষ্ট চোখের সামনে দেখতে পাচ্ছি। কি দেখছেন? আমি দেখছি লঞ্চ কাত হয়ে আছে, একজন বৃদ্ধ আমাদের বিয়ে পড়াচ্ছে, তার চোখে সুরমা। বৃদ্ধকে দেখা মাত্র আমি চিনব। আপনার ঠোঁটের কোণে হাসি, এর অর্থ আপনি আমার কথা বিশ্বাস করছেন না।
অবশ্যই বিশ্বাস করছি। আমি মানুষকে বিশ্বাস করতে ভালোবাসি। তৃষা বলল, আমি আপনাকে চিনি না, আপনার বিষয়ে কিছুই জানি না, তারপরেও আপনাকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। কেন জানেন? না, কারণ এই বিয়ে পূর্ব নির্ধারিত। সব কিছু যে পূর্ব নির্ধারিত, আধুনিক বিজ্ঞান এই সত্য হজম করা শুরু করেছে। আমি জানতাম না। আমি শুনেছি ফ্রি উইলের কথা। এই বিষয়ে আমার বাসর রাতে তর্ক করব। বাসর হবে আমাদের কেবিনে। আমার কাছে বেলি ফুলের 2টো মালা আছে, আরও লাগবে। কি অদ্ভুত কোইন্সিডেন্স! সুটকেসের ফুল আঁকা একটা চাদর আছে। এখন চলুন আমরা বুড়োটাকে খুঁজে বের করি। চলো। আমরা বুড়োর সন্ধানে প্রথমে গেলাম লঞ্চের সারেঙের ঘরে। এর আগে সারেংকে দেখেছি বিছানায় শোয়া, এখন দেখলাম বসা অবস্থায়। সারেংয়ের চোখ রক্তবর্ণ। সারেং তৃষার দিকে তাকিয়ে পরিচিতদের গলায় বলল, সকিনা, গমসনি, চাঁদপুর জাগ্গই। তৃষা বলল, এই বুড়া না। আমরা দ্বিতীয় বুড়োর সন্ধানে বের হলাম। এই বুড়ো আমার পরিচিত, তার কাছ থেকে চাদর নিয়েছিলাম। বুড়ো ঠিক আগের জায়গায় বসে আছে, তার দৃষ্টি নিজের হাতের লাঠির দিকে। জাহাজ দুলছে, জাহাজের সঙ্গে বৃদ্ধও দুলছে। মনে হচ্ছে বিশাল রকিং চেয়ার এসে বসা। বৃদ্ধ আমার দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, বাজান, আমার চাদর কই? আমি বললাম, চাদর জায়গা মতো আছে, শীত লাগতেছে, চাদরের প্রয়োজন ছিল। আমি বললাম, ঝড় ঠিক মতো উঠুক, চাদর এনে রেলিংয়ের সঙ্গে আপনাকে বেঁধে দেব, যাতে উড়ে গিয়ে পানিতে না পড়েন। তৃষা বলল, আপনি কি নাকি চেনেন? আমি বললাম, চিনি। ঝড়টা ঠিকমতো উঠলে জাহাজের যাত্রী সবাই সবাইকে চিনবে। তৃষা বলল, আপনাকে অতি জরুরি কথাটা জিজ্ঞেস করা হয়নি, আপনি কি ম্যারিড? না। দেখুন আমার অবস্থা, বিয়ের সব ঠিকঠাক করে ফেলেছি, অথচ জিজ্ঞেসই করা হয়নি আপনি ম্যারিড কিনা। আমি বললাম, দুর্যোগের সঙ্গে স্বপ্নের মিল আছে। স্বপ্নে লজিক কাজ করে না, ভয়াবহ দুর্যোগেও লজিক কাজ করে না। দুর্যোগের দৃশ্যগুলিও হয় স্বপ্নের মতো ছাড়া ছাড়া। আপনার বিয়েতে কোনো আপত্তি নেই তো? না। আমার বয়স কিন্তু বেশি, 28 রানিং। বাঙালি ছেলেরা শুনেছি অল্প বয়সী মেয়ে বিয়ে করতে চায়। বাঙালি ছেলেদের অদ্ভুত মানসিকতা, তারা খুবই কম বয়সী মেয়ে বিয়ে করতে চায়, কিন্তু তাদের হতে হবে উচ্চশিক্ষিত, তাদের রূপ হবে রাজকন্যার মতো, তাদের বাবার প্রচুর টাকা পয়সা থাকতে হবে। অথচ ছেলে কিন্তু ভ্যাগাবন্ড। আপনি কি ভ্যাগাবন্ড? হ্যাঁ। কি যন্ত্রণা! আমি যে জিনিস পছন্দ করি না সব আমার কপালে এসে জোটে। বিয়েটা কি তাহলে বাতিল? না, বাতিল কী জন্য হবে? আপনার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে বাতিল হলে আপনি খুশি হতেন। পাত্রী হিসেবে আপনি কি আমাকে অপছন্দ করেন? না, আমি তবু মালঞ্চের হব মালাকর। কথাটার মানে কি? আপনার জন্য ফুলের মালা গাঁথার কাজটা আমি আগ্রহ নিয়ে করব। কার কবিতা? রবীন্দ্রনাথের। শুনুন, কখনোই আমার সঙ্গে কবিতা কষ্টাবেন না। কবিতা হচ্ছে অলসের বিলাস। আমি অলস মানুষ পছন্দ করি না। আচ্ছা। তৃষা বলল, এই মুহূর্ত থেকে আপনি আমাকে তুমি করে বলবেন, আমিও তুমি করে বলবো। এতে আপনার কোনো সমস্যা আছে? না। এমু, তোমার মধ্যে আমি গা ছাড়া ভাব দেখছি কেন? ঠিক করে বলো তো। স্ত্রী হিসেবে তুমি কি আমাকে পছন্দ করছো না? দয়া করে ঝেড়ে কাশো। আমার একটা গুণ শুনলে তুমি কিন্তু চমকে উঠবে। বলবো? বলো। বেকারি আমি ভালো পারি, কোর্স নিয়েছি। বেকারি কি? কেক, পেস্ট্রি এসব বানানো। আমি যে স্টেটে থাকি সেখানে কুকি বানানোর একটা কম্পিটিশন হয়। কুকি হলো বিস্কুট। আমি সেই কম্পিটিশনে অনারেবল মেনশন পেয়েছি। চমৎকার। ধরা যাক কয়েকটা ইঁদুরে বার। এর মানে কি? কবিতার লাইন। বাঙালিদের রোমান্টিসিজমের কয়েক লাইন কবিতা আবৃত্তিতেই সীমাবদ্ধ। আমার জন্য খুবই বিরক্তিকর। আগে কয়েকবার বলেছি, এখন আরেকবার বলছি, দয়া করে আমার সঙ্গে কবিতা আবৃত্তি করবে না। করব না। শেষ পর্যন্ত বৃদ্ধকে খুঁজে পাওয়া গেল। তৃষা চেঁচিয়ে বলল, ওই তো উনি। আমি ওনাকে স্বপ্নে স্পষ্ট দেখেছি। তৃষা দেখাচ্ছে খুনের আসামি বীর কুতুবিকে। আমি বললাম, ওনার হাতে হাতকড়া পরানো। স্বপ্নেও কি তাই দেখেছেন? স্বপ্নে হাতকড়া দেখিনি। হাতকড়া কেন? উনি 3টা খুন করেছেন, তাকে বরিশাল নিয়ে যাওয়া হচ্ছে ফাঁসি দেওয়ার জন্য। ইন্টারেস্টিং ব্যাপার তো। আমি ওনার একটা মিনি ইন্টারভিউ নিতে চাই, উনি কি রাজি হবেন? অবশ্যই রাজি হবেন। ইন্টারভিউ দেওয়ার জন্য উনি মুখিয়ে আছেন। আমাদের বিয়ের কাজী হবেন কি না সেটা আগে জেনে নেই। জেনে নাও। তৃষা পীর সাহেবের দিকে খানিকটা এগিয়ে গিয়ে বললেন, আচ্ছা শুনুন, আপনি কি একটা বিয়ে পড়াতে পারবেন? আমরা দুজন বিয়ে করব, কাজই পাচ্ছি না। পীর সাহেব বললেন, বিয়ে পড়াতে পারবো, কিন্তু এখন পারবো না। প্রাকৃতিক দুর্যোগে বিয়ে পড়ানো যায় না। এই মাসালা অনেকেই জানে না। ভূমিকম্প, জলোচ্ছ্বাস, ঝড় তুফান এসবের মধ্যে বিয়ে হবে না। কেন? এগুলো হচ্ছে রোজ কেয়ামতের একটা নমুনা। রোজ কেয়ামতে যেমন বিয়ে হবে না, এখনও হবে না। ঝড় তুফান কুমুক, বিয়ে পড়ায় দেব। দিন ভোর ঠিকঠাক করুন। আপনার হাতে ক্যামেরা না? জি।
এইরকম একটা ক্যামেরা আমার স্ত্রীর ছিল, শৌখিনদার মেয়ে ছিল, খামাখা ছবি তুলত। জিন কাফিল যখন তারে খুন করে তখনও তার হাতে ক্যামেরা, আমার স্ত্রী ছবি তোলার মধ্যে ছিল। জিন কফিল তার ঘরে ঢুকেছে, এটাও সে ক্যামেরায় ধরেছে। আজীব মেয়ে ছেলে। তৃষা কিছু বুঝতে না পেরে আমার দিকে তাকালো। আমি বললাম, জিন কফিলের বিষয়টা তোমাকে পরে বুঝিয়ে বলবো। পীর সাহেব বললেন, এই দুনিয়ায় কিসিম দুইটা, জিন এবং ইনসান, বুঝে বলার কিছু নাই। আমি বললাম, আপনার স্ত্রীর ক্যামেরায় কি জিনের ছবি উঠেছে? আমার ছবি উঠেছে। জিন আমার রূপ ধরে তার ঘরে ঢুকেছে। জিনের এই ক্ষমতা আছে। আপনারা দুইজন এখন যান, এশার নামাজের সময় পার হয়ে গেছে, এখন নামাজ আদায় করব। সামান্য দেরি হয়েছে, ওসি সাহেবের কানে ফায়ারিং হবে সেটা দেখার জন্য অপেক্ষায় ছিলাম। ফায়ারিং এখনও হয় নাই। মন বলতেছে নামাজে দাঁড়াবো আর ফায়ারিংটা হবে। জিন কাফিলের বদমাইশি। একটা মজার জিনিস দেখতে চাই, সে আমায় দেখতে দেবে না। তৃষা বলল, ফায়ারিং কি? এনার কথাবার্তা তো আমি কিছুই বুঝতে পারছি না। তৃষার কথা শেষ হওয়ার আগেই বাতাসের প্রবল ধাক্কায় লঞ্চ ডান দিকে কাত হয়ে গেল। পীর কুতুবি বিকট ধ্বনি দিলেন, আল্লাহ আকবার। ঝপাং শব্দ হলো। পীর কুতুবি ওসি সাহেবকে নিয়ে পানিতে ঝাঁপ দিলেন। পুলিশদের মধ্যে যে ব্যাপক চাঞ্চল্য আশা করেছিলাম তাই দেখা গেল না। একজন শুধু পানিতে 6 ব্যাটারির টর্চের আলো ফেলল। কিছুক্ষণের মধ্যে সেই আলো নিভেও গেল। টর্চ বৃষ্টির পানিতে ভিজছে, কিছুক্ষণ আলো দিয়ে সে নিভে যাবে, এটাই নিয়তি। ঘটনার আকস্মিকতায় তৃষা হতভম্ব। সে বিড়বিড় করে বলল, এরা তো ডুবে যাবে। আমি ছোট্ট নিঃশ্বাস ফেলে বললাম, পীর কুতুবি ডুববেন না, তিনি ডান্ডা বেরি পড়া অবস্থায় মোহনা পার হবেন। ওসি সাহেব ডুবে যাবেন, আমার ধারণা এর মধ্যে ডুবে গেছেন। তৃষা বিড়বিড় করে বলল, কি সর্বনাশ। আমি বললাম, সর্বনাশ তো বটেই, তোমার কাজীও কিন্তু ভেসে যাচ্ছে। কাজী যাগ্যই, কাজী যাগ্যই। যাগ্যই যাগ্যই করছো কেন? যাগ্যই হচ্ছে ভেসে যাচ্ছে। যাতে তোমার এত আনন্দ হচ্ছে কেন? মুসলমানদের বিয়েতে কাজই লাগে না। আমি বইতে পড়েছি, কবুল কবুল বললেই হবে। তৃষ্ণার কথা শেষ হওয়ার আগেই গুলির শব্দ হলো। পুলিশ 4 জন লাফ দিয়ে উঠল। তাদের মুখ ফ্যাকাশে। গুলি কি বস্তু পুলিশ সবচেয়ে ভালো জানে। গুলির শব্দে আতঙ্কে তারাই সবার আগে অস্থির হয়ে যায়। তৃষ্ণা বলল, গুলি কোথায় হয়েছে? পুলিশের একজন বলল, আমার বন্দুক থেকে মিস ফায়ার হয়ে গেছে ম্যাডাম। তৃষ্ণা বলল, আপনি গুলি হয়ে গেছে মানে কি? মানুষ মারা যেতে পারত। যার বন্দুক থেকে গুলি হয়েছে সে বিনয়ের সঙ্গে বলল, আল্লাহ পাকের হুকুম ছাড়া কারো মৃত্যু হবে না আপা, চিন্তার কিছু নাই। আমরা তাকিয়ে আছি কুতুবির দিকে। কুতুবি কিছুক্ষণের মধ্যেই লঞ্চের আড়ালে চলে গেলেন। পুলিশদের একজন হাত ছাড়ার মতো বলল, সবই আল্লাহ পাকের ইচ্ছা। লঞ্চের নিয়ন্ত্রণ এখন আতর মিয়ার হাতে। তার ক্ষমতার উৎস ভীত এবং ক্ষুধার্ত যাত্রী। বিপদে মানুষের ক্ষুধা বৃদ্ধি পায়, চিন্তা শক্তি কমতে থাকে। লঞ্চ ডান দিকে কাত হয়েছে, যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটবে। সেদিকে নজর না দিয়ে যাত্রীরা খেতে বসে গেছে। আজ রাতের খাওয়া ফ্রি। আতর মিয়া সেরকমই নির্দেশ। খাওয়া নিয়ে ভালো হইচই হচ্ছে। নতুন করে ডিম ভাজা হচ্ছে। অনেকেই ডিম ভাজা খাবে। কাঁচা মরিচে ঝাল নেই কেন, এই নিয়ে তর্ক বিতর্ক চলছে। বেঞ্চে সবার জায়গা হয়নি। অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতে প্লেট নিয়ে খাচ্ছে। মুরগির গিলা কলিজার একটা লুকানো হাড়ির সন্ধান পাওয়া গেছে, এই নিয়ে উল্লাস হচ্ছে। যাদের খাওয়া শেষ হয়ে গেছে তারাও এক হাতা করে গিলা কলিজা নিচ্ছে। এদের দোষ দিয়ে লাভ নেই। ফাঁসির আসামিরা শেষ খাবার আগ্রহ নিয়ে খায়। কোন আইটেম কিভাবে রাখতে হবে তাও বলে দেয়। সরিষার তেল দিয়ে ইলিশ মাছ অল্প আঁচে কড়া করে ভাজতে হবে। মাছ থেকে যে তেল উঠবে সেই তেল এবং সরিষার তেল আলাদা করে বাটিতে দিতে হবে। ইলিশ মাছের সঙ্গে রসুনের কোয়া থাকতে হবে। ক্ষমতাচ্যুত রুস্তম ঠোঁট কামড়াচ্ছে। তার দৃষ্টি আতর মিয়ার দিকে। আতর মিয়া তার লম্বা পাঞ্জাবির পকেট থেকে একটা পিস্তল বের করে আবার পকেটে রেখে দিয়েছে। রুস্তম বুঝতে পারছে না পিস্তলটা আসল নাকি খেলনা। আজকাল খেলনাগুলি অবিকল আসলের মতোই বানাচ্ছে। হাতে না নেওয়া পর্যন্ত আসল নকল বোঝার উপায় নেই। রুস্তমের কাছে মনে হচ্ছে নকল। নকল না হলেই পকেটে ঢুকিয়ে রাখতো না, সারাক্ষণ হাতে থাকতো। নতুন কোনো চাল দিয়ে আতর মিয়ার হাত থেকে ক্ষমতা কিভাবে নেওয়া যায় তাই রুস্তমের একমাত্র চিন্তা। মাথায় তেমন কোনো বুদ্ধি আসছে না। লঞ্চের রেস্টুরেন্টের সামনে কিছু জায়গা খালি করা হয়েছে। এটাই এখন মঞ্চ বা জনতার আদালত। মঞ্চে আত্মবিশ্বাসে ভরপুর আতর মিয়া। আতর মিয়া বলল, ভাই ব্রাদার, সবাই মন দিয়ে শোনেন, আমরা মহাবিপদে আছি। -2 ফর্মুলা ঘটে গেছে। পীর সাহেব এবং ওসি পানিতে পড়ে গেছেন। আপনারাও প্রস্তুত হয়ে যান। লঞ্চ অচল। শুরু হয়েছে ঝড়। এই ঝড় এখন পাতলা পাতলা ভাব থাকবে না, ঘন হবে। একতলার বড় বড় সেগুন কাঠের টুকরা আছে, সুশৃঙ্খলভাবে কাজ করবেন।
দুজন দুজন করে একটা টুকরা বেছে নেবেন, হামলা হামলি বন্ধ। এক টুকরা পানিতে ফেললাম, 50 জন তাতে ঝাঁপিয়ে পড়বেন, তা হবে না, ক্লিয়ার? কেউ কোনো শব্দ করলো না। রুস্তম বলল, আমার একটা কথা আছে। আতর মিয়া বলল, কী কথা? আপনি একা নির্দেশ দিবেন, সেই নির্দেশ সবাই কাজ করবে তা তো হবে না, একটা কমিটি হবে, নির্দেশ যাবে কমিটির মাধ্যমে। কমিটিটা করবে কে? জনগণ করবে। কমিটিতে আওয়ামী লীগ থেকে একজন থাকবে, বিএনপি থেকে একজন থাকবে, সুশীল সমাজ থেকে একজন থাকবে। নকল পিস্তল নিয়ে লাফালাফি করলে নেতা হওয়া যায় না। আতর বলল, চুপ। আর একটা শব্দ করলে গুল্লি, এই দেখ পিস্তল। হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখ আসল, আমি নকলের কারবার করি না। গুলি করবেন? অবশ্যই করব। আমার চোখের দিকে তাকা, তাহলেই বুঝবি আমি যা বলি তাই করি, যা বলি না তাও করি। রুস্তম সমর্থন আদায়ের জন্য এদিক ওদিক তাকালো। সবাই খাওয়া নিয়ে ব্যস্ত, সমর্থন পাওয়া গেল না। রুস্তম বলল, আপনি আপনার মতো কাজ করেন, আমি লঞ্চের ডেকে আছি, তেমন কোনো প্রয়োজন হলে ডাকবেন। আতর বলল, কানে ধর। কানে ধরে হাঁটতে হাঁটতে চলে যা, আর আসবি না। কানে ধরবো? অবশ্যই কানে ধরবি। যাত্রীদের একজন বলল, কানে ধরতে বলছে, কানে ধরে চলে যান, ঝামেলা করার কি আছে? আসি বিপদে, তার মধ্যে শুরু করেছেন ঝামেলা। যাত্রীদের একটা বড় অংশ বলল, কানে ধর, কানে ধর। রুস্তম কানে ধরতেই হো হো হাসির শব্দ। বিপদের সময় ছোটোখাটো মজাও অনেক মজাদার হয়ে ওঠে। কানে ধরে লিডার শ্রেণীর একজন মানুষ যাচ্ছে, দেখতে ভালোই লাগছে। একজন হাততালি দিল, তার দেখা দেখি অন্যরাও হাততালি দিতে লাগলো। আতর মিয়া হুঙ্কার দিল, হাততালি দেওয়ার মতো কিছু হয় নাই, বলেন আল্লাহ আকবর, গলার রক ফাটায় চিৎকার দিবেন। বিকট চিৎকার শোনা গেল, আল্লাহ আকবর। আতর বলল, এই লঞ্চে কিছু দুষ্টু লোক আছে, এই সব দুষ্টু লোকের কারণে আল্লাহ পাক আমাদের উপর নাজার হয়েছেন। দুষ্টরা সবাই এক এক করে আসবে, জীবনে বড় পাপ কি কি করেছে নিজের মুখে বলবে, তারপর তওবা করবে। রাজি? বিরাট আওয়াজ উঠল, রাজি। সবার আগে আমরা প্রফেসর সাহেবকে দিয়ে শুরু করব। প্রফেসর সাহেব 4 নম্বর কেবিনে আছে, তাকে ধরে নিয়ে আসেন। কেবিনের সব যাত্রী সেখানে চলে আসবে। আজ এক রাত কেবিনের যাত্রী ডেকের যাত্রী বলে কিছু নাই, পূর্ণ সমাজতন্ত্র, বলেন আলহামদুলিল্লাহ। সবাই বলল আলহামদুলিল্লাহ। আতর বলল, মহাবিপদে লিডার লাগে একজন, 2-3 জন লিডার মানে 2-3 রকম চিন্তা ভাবনা। মহাবিপদে আমাদের একটাই চিন্তা, বাঁচতে হবে। চিৎকার দিয়ে বলেন বাঁচতে হবে। লঞ্চ কাঁপিয়ে চিৎকার, বাঁচতে হবে। চিৎকারের কারণেই হয়তো লঞ্চ ডান দিক থেকে বাঁ দিকে কাত হলো। অধ্যাপক ডক্টর জিল্লুর খান, পিএইচডি, হতাশ চোখে এদিক ওদিক তাকাচ্ছেন। তার ফ্রেঞ্চ কাট আগেই খানিকটা ঝুলেছিল, এখন আরও ঝুলে পড়ল। দুজন তাকে দুপাশ থেকে ধরে ফাঁকা জায়গায় দাঁড় করিয়ে দিল। জিল্লুর খান বলেন, আমি কিছুই বুঝতে পারছি না, আপনারা আমার কাছে কি চান? আতর মিয়া বলল, বড় বড় পাপ কি করেছেন সেটা বলবেন, তারপর তওবা করবেন। হয়, সমাজের এটাই সিদ্ধান্ত। সিদ্ধান্ত না মানলে লাথি দিয়ে পানিতে ফেলে দেওয়া হবে, এটাও সমাজের সিদ্ধান্ত। সমাজটা কি? আমরাই সমাজ। দেরি করবেন না, তাড়াতাড়ি বলেন। আমি অপরাধ করা মানুষ না, টুকটাক মিথ্যা বলেছি, এই আর কি, এর বেশি কিছু না। অবশ্যই না। তাহলে স্যার কিছু মনে করবেন না, আপনাকে এখন আমি লাথি দিয়ে পানিতে ফেলব। কেউ যেন মনে না করে সমাজ একজন সাধারণ নির্দোষকে শাস্তি দিয়েছে, এই জন্য প্রফেসর অসামাজিক কার্যের জন্য তার এক ছাত্রী নিয়ে এসেছে। ছাত্রী নিজের মুখে কি ঘটনা বলবে, তারপর সমাজ সিদ্ধান্ত নেবে। ছাত্রীর নাম সীমা। সীমা সিস্টার উপস্থিত আছেন। সীমা আসেন, কিছু বলেন। সীমা আতরের কাছে এগিয়ে গেল। আতর বলল, আপনার ভয়ের কিচ্ছু নাই, আপনি আপনার স্যারের ফান্দে পড়েছেন, ভুল করেছেন। এখন বলেন আপনি ভুল করেছেন। সীমা হ্যাঁ সূচক মাথা নাড়ল। প্রফেসর সাহেবকে পানিতে ফেলে দেই, আপনাদের কোনো আপত্তি আছে? সীমা চুপ করে রইল। আতর বলল, সিস্টার, আমরা আপনার স্যারকে দুদিক থেকে ধরে রাখব, আপনি ধাক্কা দিয়ে আপনার স্যারকে পানিতে ফেলবেন, পারবেন না? সীমা ভীত চোখে তাকিয়ে রইল, জবাব দিল না। আতর বলল, চোখ বন্ধ করে পীর বদরের নামে এক ধাক্কা। যাত্রীরা মহা উৎসাহে শুরু করলো, ধাক্কা ধাক্কা ধাক্কা। ডক্টর জিল্লুর রহমান বললেন, এটা কোনো মগের মুলুক না, এখানে বিচার আচার আছে, ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেওয়া বিচার হবে না। আতর বললেন, সাঁতার জানেন স্যার? না। পানিতে না নামিলে কেহ শিখে না সাঁতার, আপনি পানিতে নেমে সাঁতার শিখবেন। -2 ফর্মুলা আপনা হয়েছে, আপনাকে দিয়ে হবে -3 ফর্মুলা। যাত্রীরা মহা উৎসাহে চিৎকার শুরু করলো, -3। ডক্টর জিল্লুর বললেন, এখানে বিচক্ষণ কেউ আছেন যিনি মাস হিস্টোরিয়া বন্ধ করতে পারেন? প্লিজ হেল্প, প্লিজ। তৃষা আমার দিকে তাকিয়ে বলল, তুমি যাও, আতর মিয়া তোমার কথা শুনবে। আমি বললাম, এখনও সময় হয়নি। তৃষা বলল, কখন সময় হবে? পানিতে ফেলে দেওয়ার পর। ও
হতে পারে। মানুষ ধরে ধরে পানিতে ফেলবে আর তুমি নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে দেখবে? আমি বললাম, মানুষের একটাই ভূমিকা, দর্শকের ভূমিকা। প্রকৃতি মানুষকে তৈরি করেছে শুধুই দেখার জন্য। আশেপাশে নানা ঘটনা ঘটবে, সে দেখবে। তৃষা বলল, মানুষ ঘটনায় অংশগ্রহণ করবে না? না করাই বাঞ্ছনীয়। কোকরকো মোরগ ডেকে উঠল। আমরা চমকে তাকালাম। রশিদ খানকে ধরে আনা হয়েছে, তার পকেটের মোরগ ডেকেই যাচ্ছে। রশিদ বুদ্ধিমান মানুষ, কী ঘটনা আজ করতে পেরেছে। ধনবান মানুষরা নিজেদের রক্ষা করা প্রবণতা সর্বসমস্যার আপোষে চলে যায়। রশিদ ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন, আমাকে কী জন্য ডেকেছেন বলুন? আত্র বললেন, আপনি সারা জীবন যা যা পাপ করেছেন সেই সব আমরা শুনব। রশিদ খান বললেন, আপনারা ভালো কথা শুনবেন, খারাপ কথা কেন শুনবেন? বরং আপনি দুটো ভালো কথা বলুন, আমরা শুনি। আতর খানিকটা হকচকিয়ে গেলেন। রশিদ খান বললেন, লঞ্চ ডুবে যাচ্ছে, এরকম একটা গুজব উঠেছে। এই গুজবের কারণে সবার মাথা এলোমেলো। লঞ্চ সত্যি সত্যি ডুবে গেলে আমরা কিভাবে সবাই বাঁচব, এখন সেই চেষ্টা করা উচিত। কে কি পাপ করেছে সেসব নিয়ে আলোচনা না, পাপ তো সবাই করে, কেউ ছোট পাপ, কেউ বড় পাপ। পাপের বিচারের মালিক তো আপনি না, বিচার হবে রোজ হাসরে। ঠিক বলেছি? ডক্টর জিল্লুর উঁচু গলায় বললেন, অবশ্যই ঠিক বলেছেন, রাইট ওয়ার্ডস অ্যাট দ্য রাইট টাইম। রশিদ খানের পকেটে আবার কোকরকো শুরু করলো। তিনি পকেট থেকে মোবাইল বের করে পানিতে ছুঁড়ে ফেলে বললেন, যা বেটা, পানিতে ডুবে কোকরকো করতে থাক। তার এই নাটক ভালো কাজ করলো। দর্শকরা অনেকেই হেসে উঠলেন। বোঝা যাচ্ছে রশিদ খান তার দিকে পাল্লা ভারী করছেন। মাস সাইকোলজি বলে, মহাবিপদে জনতার সিদ্ধান্ত অতি দ্রুত, ক্ষুদ্র ঘটনায় মুহূর্তের মধ্যে বদলায়। বড় বড় ঘটনায় তেমন কিছু হয় না। মোবাইল পানিতে ফেলে দেওয়া ক্ষুদ্র ঘটনা, কিন্তু তার প্রভাব বড়। রশিদ খান বললেন, আমাদের মহাবিপদ। এর মধ্যে এক ভাইকে দেখি বন্দুক নিয়ে ভয় ভীতি দেখাচ্ছে। একে পানিতে ফেলবেন, তাকে পানিতে ফেলবেন বলে হামকি ধামকি দিচ্ছে। আরে ভাই, বন্দুক কি আপনার একার আছে? অন্যের নাই? আমি 4টা গার্মেন্টসের মালিক, আমি কোনো প্রোটোকল ছাড়া লঞ্চে উঠবো? হামজা কই? হামজা এগিয়ে এলো। বাংলা সিনেমার ফাইটারদের মতো তার চেহারা, মাথা হকচক করে কামানো, গলায় রুমাল বাঁধা, পরনে জিন্সের শার্ট প্যান্ট। রশিদ খান বলল, আমার বডিগার্ড, এর পকেটে 2টো লুগার পিস্তল আছে। পিস্তলটা আমার, লাইসেন্স করা। হামজা, পিস্তলটা বের করে পাবলিককে দেখা। হামজা উস্তাদের আদেশ মান্য করলো। ফ্যাস ফ্যাস গলায় বলল, কারো ওপর ফায়ারিং করতে যদি হয় ইশারা দেবেন। রশিদ খান বললেন, এখন খুন খারাপির সময় না, এখন জানে বেঁচে থাকার সংগ্রাম। আমি সবার সহযোগিতা চাই, আপনারা আছেন তো আমার সঙ্গে? বিকট ধ্বনি উঠল, আছি। শিশু এবং মহিলাদের বাঁচানোর চেষ্টা আগে করতে হবে। টিনের কিছু কাটা ড্রাম আমি লঞ্চে ওঠার সময় দেখেছি। শিশুদের সেই সব ড্রামে তুলে দিতে হবে, তাদের বাবা মা ড্রাম ধরে ভাসবেন। রুস্তম আবার উদয় হয়েছে, তার চোখে মুখে আনন্দের ঝালকনি, আহত নেতার প্রত্যাবর্তন। রশিদ খান বললেন, লঞ্চে আমি বেশ কিছু অতি বৃদ্ধ যাত্রী দেখেছি, তাদের বিষয়ে কী করা যায় সেটা নিয়ে আমি চিন্তা করেছি। আপাতত তারা এক জায়গায় গোল হয়ে বসে দোয়া ইউনুস পড়তে থাকুক। এই দোয়ার কারণে ইউনুস নবী মাছের পেট থেকে নাজাত পেয়েছিলেন, আমরাও ইনশাল্লাহ লঞ্চের পেট থেকে নাজাত পাব। আতর মিয়া পিছিয়ে পড়েছে, পিছিয়ে পড়া ছাড়া আর গতি নেই। তার আবারও উদয় হওয়ার সম্ভাবনা শূন্যের কোঠায়, যদি না বড় ধরনের কোনো অঘটন ঘটে। ঝড় বৃষ্টি দুটাই সাময়িক কমেছে। সাময়িক বলছি কারণ আকাশে মেঘের স্তূপ বাড়ছে, বিদ্যুৎ চমকাতেই মেঘের স্তূপ দেখা যাচ্ছে না। আমি এবং তৃষ্ণা এখন কেবিনের দরজা খোলা, বাতাসে ঝপাং করে একেবারে দরজা আশ্রয় পড়ছে, আবার বন্ধ হচ্ছে। তৃষা বলল, একের পর এক নাটক হচ্ছে, আমার কি যে অদ্ভুত লাগছে। আমি নিজে এক ঝড়ের কারণে কি পরিমাণ বদলেছি ভেবে অবাক হচ্ছি। কী রকম বদলেছি শুনতে চাও? চাই। আমি ক্লাস 9-এ যখন পড়ি তখনই ঠিক করেছি জীবনে কখনো বিয়ে করব না। এখন কি আশ্চর্য, বর নিয়ে সাথে ঘুরছি। বর বলছো কেন? বিয়ে তো এখনো হয়নি। হবে। যে কাজে ভেসে চলে গেছে সে আবার ফিরে আসবে, আমার সিক্স সেন্স তাই বলছে। আমার সিক্স সেন্সের ব্যাপারটা তুমি তো বিশ্বাস করো না। পীর কুতুবি ফিরে এলে বিশ্বাস হবে তো? আমি বললাম, কেউ যদি প্রবলভাবে বিশ্বাস করে আমার এই ক্ষমতা আছে, তাহলে প্রকৃতি তাকে সেই ক্ষমতা দিয়ে দেয়। কেউ যদি মনে করে আমার মিরাকল ঘটানোর ক্ষমতা আছে, তাহলে প্রকৃতি তাকে সেই ক্ষমতা দিয়ে দেয়। মিরাকল কিন্তু ঘটে, আমার জীবনে কয়েকবার ঘটেছে। শুনতে চাও? চাই। চা খেতে খেতে শুনবে? আমার ফ্লাক্সে চা আছে, চা খাওয়া যেতে পারে। তৃষ্ণা চা বানাতে বলল, 2টি মিরাক্কেল আমার জীবনে ঘটেছে, একটা হবে, এবারটা হবে তৃতীয়। আজকে কোন মিরাক্কেল? তৃষ্ণা জবাব দেওয়ার আগেই লঞ্চের সামনে থেকে হইচই চেঁচামেচি শুরু হলো।
আমরা দুজনেই ছুটে বের হলাম। তৃষ্ণার হাতে ভিডিও ক্যামেরা, তেমন দৃশ্য হলে ভিডিও করে ফেলবে। ভিডিও করার মতোই দৃশ্য। কাঠের তক্তা ধরে দুজন ভাসছে, একজন পীর কুতুবি, অন্যজন ওসি সাহেব। বাতাসের ধাক্কায় তারা লঞ্চের দিকে ফিরে আসছে। তৃষা বলল, ওরা দুজন যে কাঠের টুকরো ধরে ভেসে আসছে, এটাকে তুমি মিরাকেল বলবে না? আমি জবাব দেবার আগেই পীর কুতুবির ক্লান্ত গলা শোনা গেল, জিন কাফিলের বদমাইশি, আমি সাঁতরাইয়া পারে উঠতে পারতাম, বদজিন আমারে এক কাঠের টুকরা ধরাই দিল। তাকায় দেখি কাঠের টুকরার অন্যদিকে ওসি সাহেব। তেমন কোনো ঝামেলা ছাড়াই দুজনকে লঞ্চে তোলা হলো। ওসি সাহেব পানি খাবো বলেই অচেতন হয়ে পড়ে গেল। পীর কুতুবি স্বাভাবিক গলায় বললেন, একটা গামছা দিয়ে কেউ আমার মাথাটা মুছাই দেন, এক কাপ চা হট টি দেন, দেশি বেনসন সিগারেট থাকলে ধরায় আমার ঠোঁটে দেন। পীর কুতুবির প্রত্যেকটি নির্দেশ পালিত হলো। সবাই এই দুইজনকে ঘিরে আছে। লঞ্চ ডুবে যাওয়ার চিন্তা এখন কারো মাথায় নেই। মানুষ টেনশন বেশিক্ষণ নিতে পারে না। পীর কুতুবি এবং ওসি সাহেব কিছুক্ষণের জন্য হলেও সবার টেনশন দূর করেছেন। পীর কুতুবি বললেন, ওসি সাহেবের শার্টের পকেটে হাতকড়ায় চাবি আছে, চাবি দিয়ে হাতকড়া খুললেন। কতক্ষণ আর বাঁধা থাকবো? হাত তুলে মোনাজাত ধরতে হবে, হাত বাঁধা অবস্থায় মোনাজাত কবুল হয় না। কুতুবি হাতকড়া খুলে দেওয়া হলো। তিনি বললেন, হারে যান ভাই ও বোনেরা, এখন জিকির হবে। জিকির ছাড়া আমাদের উদ্ধার নাই। সবাই বাম দিকে বুকে হাত দিয়ে নিঃশ্বাস নিতে নিতে বললেন, আল্লাহ। হাত নামিয়ে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বলবেন, হু। বড় পীর সাহেবের আব্দুল কাদের জিলানি সাহেব এইভাবে জিকির করতেন। জিকির শুরু হয়ে গেছে। আমি তৃষাকে নিয়ে চলে আসব, তখন দেখি ডিরেক্টর শাকুর ভাই চোখের ইশারায় আমাকে ডাকছেন। আমি কাছে এগিয়ে গেলাম। শাকুর ভাই বললেন, আপনার সঙ্গে মেয়েটাকে? ওর নাম তৃষ্ণা। চেহারা, ছবি, ফিগার তো মারাত্মক। কথা সত্য। তাকে জিজ্ঞেস করে দেখেন তো ভিডিও নাটকে অভিনয় করবে কিনা। রাজি হলে পারুলির ক্যারেক্টার পেয়ে যাবে। নাটক চ্যানেলের আইতে ইনশাল্লাহ প্রচার হবে। চ্যানেল আইয়ের লোকজন, ক্যামেরার ক্রু আমার আপন মামাতো ভাই, তার মাধ্যমেই যোগাযোগ হবে। আমি জিজ্ঞেস করে দেখব, আপনার কি মনে হয় রাজি হয়ে যাবে? আমি বললাম, মহা বিপদে মানুষের মাথা ঠিক থাকে না, রাজি হয়ে যেতে পারে ভাই। ভাই একটু চেষ্টা করেন। তৃষ্ণার কোলে ল্যাপটপ। ভিডিও ক্যামেরায় যেসব ছবি তোলা হয়েছে তা ঢুকানো হবে ল্যাপটপে। সেখানে এডিটিং হবে। হল্যান্ডের এক ভিডিও ফিল্ম ফেস্টিভ্যালে পাঠানো হবে। ফেস্টিভ্যালের নাম আরবাইট। সেখানে শুধু সত্যি ঘটনা নিয়ে বানানো ছবির প্রদর্শনী হয়। তৃষ্ণার ধারণা প্রথম পুরস্কার সে পেয়ে যাবে। পুরস্কারের অর্থমূল্য 10,000 ইউরো। আমার উপর দায়িত্ব পড়েছে মহাবিপদ নিয়ে কিছু ইন্টারভিউ নিয়ে আসা। ফাঁকে ফাঁকে এইসব ইন্টারভিউ যাবে। ভিডিও ক্যামেরা কিভাবে চালাতে হয়, টেলিলেন্স কিভাবে ব্যবহার করতে হয়, সব শিখিয়ে দেওয়া হয়েছে। আমি ইন্টারভিউ নেওয়া শুরু করেছি। প্রথমে সারেংয়ের অ্যাসিস্ট্যান্ট হাবলু। হাবলু ক্যামেরার লেন্সের দিকে তাকিয়ে কথা বলো। জি আচ্ছা, তোমার কি ধারণা লঞ্চ ডুবে যাবে? ডুবতে পারে, সবই আল্লাহ পাকের ইচ্ছা। ওনার ইচ্ছা হলে ডুববে, ওনার ইচ্ছে ভাইসা থাকবে। আবার উনি ইচ্ছা করলে লঞ্চ আসমানে উড়াল দিবে। আসমানে উড়াল দিবে? অবশ্যই। স্যার, উড়ালপঙ্খী গান শুনছেন? ও আমার উড়ালপঙ্খী রে ফিল্মের গান শুনবেন? পুরোটা জানি। এই সময় উড়ালপঙ্খী শোনাবে। আপনি বলে শোনাবো, ভিডিওতে একটা স্মৃতি থাকলো। পুরো গান শোনাতে হবে না, 4 লাইন শোনালেই হবে। হাবলু গানের 4 লাইন গাইল। মুগ্ধ হয়ে শুনবার মতো এই গান। সারেং খালেক। বিস্ময়ের কথা, সারেংয়ের জ্বর নেমে গেছে। এখন তিনি বিছানায় আধশোয়া, তার হাতে সিগারেট। শরীর যে অসুস্থ তার প্রমাণ হাতের সিগারেট। অসুস্থ শরীর নিকোটিন নিতে পারে। কেমন আছেন? আমি তো ভালোই আছি। লঞ্চ যায়। এখন আমরা আছি কোথায় বলতে পারেন? কিছুই বলতে পারি না, কম্পাস নাই। লঞ্চ যাচ্ছে দক্ষিণে, এটা বলার জন্য কম্পাস লাগে না। ঘুরপাক খেতে খেতে সাগরে গিয়ে পড়বে। ডুববে না? স্টিল বডি ডুববে কেন? টাইটানিকেরও স্টিল বডি ছিল, টাইটানিক ডুবে গেছে। টাইটানিক কি লঞ্চ আমি জানি না, তাই এই লঞ্চ ডুববে না। লঞ্চের একতলা মালামাল ভর্তি, বাতাসের ধাক্কায় লঞ্চ কাত হয়ে পড়বে না। আপনি নিশ্চিন্তে ঘুমান। ঘুম থেকে উঠে দেখবেন সব ঠিকঠাক। আমি 18 বছরের সারেং। পানির হিসাব, ঝড়ের হিসাব, লঞ্চের হিসাব সব আমার জানা। 18 বছরের সারেং জীবনে কখনো লঞ্চ ডুবি হয়নি? 2 বার হয়েছে। প্রথম ডুবল ছোট একতলা লঞ্চ, নাম MML মেঘনা। মানুষ মারা গিয়েছিল? মানুষ মারা যাবে না, যাত্রী যা উঠছিল তার অর্ধেকই সাপ। একজন ব্রিফকেস ভর্তি টাকা নিয়ে ঝাঁপ দিছিল,
তার কাছ থেকে ব্রিফকেস নেওয়ার জন্য আর 7-8 জন ঝাঁপ দিল। জীবন বাঁচানোর দিকে নজর নাই, ব্রিফকেস নিয়ে হাতাহাতি। সব তলায় গেল, ব্রিফকেস ভাইসা রইল। সেই ব্রিফকেস পাইল আমার অ্যাসিস্ট্যান্ট কামরুজ্জামান। কত টাকা ছিল বলে নেই? লঞ্চের চাকরি ছেড়ে রড সিমেন্টের দোকান দিছে, গাবতলিতে 3 তলা বাড়ি করেছে, বিয়ে করেছে 2টো। দ্বিতীয় দফায় অ্যাক্সিডেন্টের বিষয় বলুন। এইটা ছিল বড় অ্যাক্সিডেন্ট, দোতলা লঞ্চ, নাম MV নাইলতাবাড়ি। MV কি বোঝেন? না, MV হলো মোটর ভেহিক্যাল আর M হলো মোটর লঞ্চ। অ্যাক্সিডেন্ট হয়েছে ঘন কুয়াশার কারণে। সাহেবরা এই কুয়াশাকে বলে ফগ। 1 হাত দূরের জিনিসও দেখা যায় না। এর মধ্যে লঞ্চ চলছে, লঞ্চের মালিক সঙ্গে আছেন, বরিশালে তার নাকি জরুরি কাজ পৌঁছতে হবে। তার কারণেই 1 ঘন্টা আগে লঞ্চ ছেড়েছি। আমার বেকায়দা অবস্থা, ঘন ঘন বদর বাবার নাম নিতেছি। বদর বাবাটাকে খোয়াস খিজির, ওনার কারবার পানিতে। লঞ্চে এক নতুন বউ জামাই উঠে যাচ্ছে, ডেকে তারা আমোদ ফুর্তি বাজার বসিয়েছে। আমি তাদের এক নজর দেখে এসেছি। বর যেমন সুন্দর, তার স্ত্রীও সুন্দর। সচরাচর এরকম দেখা যায় না। বউ সুন্দর হলে জামাই হয় বান্দরের খালাতো ভাই। অ্যাক্সিডেন্টের কথা শুনেন। অন্ধকারের মধ্যে এক ট্যাঙ্কার সামনে এসে দিল ধাক্কা। লঞ্চ 2 ভাগ হয়ে গেল, ডুবে গেল 10 থেকে 15 মিনিটের মধ্যে। সর্বমোট 326 জন মারা গেছে। 6-7 বছর আগের কথা, সব পত্রিকায় উঠেছে। পত্রিকা পড়ার অভ্যাস থাকলে নিশ্চয়ই পড়েছেন। জামাই বউ কি বেঁচেছিল? বউ বেঁচেছিল, সাঁতার দিয়ে এক চড়ে উঠছে। জামাই সাঁতার জানে না, প্রাণ বাঁচার জন্য বউকে জাপটায় ধরছিল। বউ অতি চালাক, লাথি দিয়ে জামাইকে আগে সরাইছে। শাড়ি গায়ে সাঁতার দেওয়া যায় না, শাড়ি খুলে সাঁতার শুরু করেছে। আপনি এত জানলেন কিভাবে? ওই মেয়ে আর আমি একই চড়ে উঠেছিলাম। মেয়ের নাম সালমা, তাকে পরে আমি বিবাহ করি। উনি কি সকিনার মা? জি না, সকিনার মা আমার প্রথম স্ত্রী। আমার স্ত্রী 3 জন, 3 জনের মধ্যেই আন্তরিক মিল মহব্বত। প্রথম জন সংসার দেখে, দ্বিতীয় জন রান্না দেখে, আর সালমা থাকে নিজের মতো। আপনি তো ভাগ্যবান মানুষ, আপনার 2 লঞ্চ পানির নিচে চলে গেল, আপনি টিকে রইলেন। আমাকে ভাগ্যবান বলা যায় যে এই 2 বার লঞ্চ ডুবি হয়েছে, সেই 2 বারই মক্কায় হজ করে এসেছি। আমি ডাবল হাজি। শুনুন হাজি সাহেব, সব কিছু 3 বার করে ঘটে। এই জন্যই কথা, দানে দানে 3 দান। এই লঞ্চ ডুবলে আপনার 3 দান পূর্ণ হবে। হজ করতে যাবেন আপনি, হবেন ট্রিপল হাজি। ডাবল হাজি আমার কথা গুরুত্বের সঙ্গে নিলেন বলেই মনে হলো। তিনি হঠাৎ গম্ভীর হলেন। লঞ্চ মালিকের কনিষ্ঠ পুত্র কাদের সাহেব। কাদের সাহেব নেশার ঘোর সামান্য কেটেছে। তিনি বিছানায় আতশোয়া হয়ে বসা, চোখ সত্যিকার অর্থেই জবা ফুলের মতো লাল। ঘরে বমি এবং অ্যালকোহলের মিশ্রণে তৈরি বিষাক্ত গন্ধ। ভিডিও ক্যামেরা হাতে আমাকে দেখে বলল, হুইউ। বোঝা গেল তার ইংরেজি জ্ঞান সীমাবদ্ধ, এবং তিনি সীমাবদ্ধ ইংরেজি জ্ঞানেই কথা বলতে ভালোবাসেন। আমি বললাম, স্যার, আমি পত্রিকার লোক, আপনার একটা মিনি ইন্টারভিউ নেব। তিনি হুঙ্কার দিয়ে বললেন, গো হেল, লঞ্চ ডুবে যাচ্ছে, এই খবর কি পেয়েছেন স্যার? সাঁতার নিশ্চয়ই জানেন। লুঙ্গি খুলে একটা প্যান্ট বা পাজামা পরে নিলে ভালো হয়। পানিতে লুঙ্গি খুলে গেলে বেকায়দা অবস্থা হবে। আমার অনুরোধ, ড্রেসটা বদলান। কাদের সাহেব ইংরেজি থেকে বাংলায় ফিরে এলেন। বিড়বিড় করে বললেন, হালার পুত কয় কি? কথা শেষ করেই আবার বমির প্রস্তুতি নিলেন। বমি ভিডিও করার কিছু নেই, তারপরও কিছুক্ষণ ভিডিও করলাম। মৃত্যু আতঙ্কে লোকজন বমি করছে, এই ফুটেজ তৃষ্ণা কাজে লাগাতে পারে। কাদের সাহেব বলেন, এই হালারপুর ছবি তুলবি না? ছবি তুললে ফ্রেশ বমি খাওয়াই দিব। ফ্রেশ বা বাসি কোনো বমি খাওয়ার ইচ্ছে ঠিক হবে না, এই ভেবে চলে গেলাম। ছিনতাইকারী এখনও দড়ি দিয়ে বাঁধা অবস্থায়, চোখে ভরসা হারানোর দৃষ্টি। আমি বললাম, আছেন কেমন? ভালো আছি, কিন্তু আমার খাওন দেয় নাই। খাওয়া নাকি শেষ? নতুন করে রান্না হবে, ভাত রাঁধতে পারে, চাউল আছে, উদা ভাত খাবো। আপনি একাই খাওন পান নাই? হ্যাঁ, আমি বাদ পড়ছি। আপনার সাথে চায়ের দোকানের মালিক বাধা ছিল, সে কোথায়? জানি না কই, তাকে ছেড়ে দিয়েছে। আমি একা আটকা আছি। ছিনতাইয়ের কাজ কোথায় শিখেছেন? নিজে নিজে শিখেছি, এজন্য তো আর স্কুল ইউনিভার্সিটি নাই। ছিনতাই করে সবচেয়ে বেশি উপার্জন কবে করেছেন? এইবারই করলাম। লাভ কি হয়েছে বলেন? সব নিয়ে গেছে, আনসাররা ভাগবাটোয়ারা করে নেবে। এখন সাংবাদিক ভাই, আপনি বলেন, তারা ছিনতাইকারী না? টাকাটা তো আমার কাছ থেকে ছিনতাই করলো। ঠিক বলেছি নাকি মিথ্যা বলেছি? ঠিক বলেছেন। পড়াশোনা কত দূর করেছেন? এইচএসসি পাস দিয়েছিলাম। অঙ্কে কত পেয়েছিলাম শুনলে ফাল দিয়ে পানিতে পড়ে যাবেন। কত পেয়েছিলেন? 78। আর 2 পেলে লেটার হয়ে যেত। আমার সামনে সিট পড়েছিল সলিলের, ক্লাসের ফার্স্ট বয়। তার খাতা দেখে লিখেছি, একটা অঙ্ক সে আর দেখায়নি।
আমি বললাম, মালাওনের বাচ্চা, খাতা দেখা, না যদি দেখাস ভুঁড়ি গলায় ফেলবো। খাতা দেখিয়েছে? না, খাতা জমা দিয়ে বাড়ি চলে গেছে। তার ভুঁড়ি গলানোর ব্যবস্থা করেছিলেন? না, মাপ দিয়েছি। 78 তো কম মার্ক না, লেটারের কাছাকাছি। বিয়ারিং লেটার বলা যায়। সলিলের কোনো খোঁজ জানেন? ইন্ডিয়া চলে গেছে, ওদের যাওয়ার জায়গা আছে, ঝামেলা হলেই ইন্ডিয়া, আমাদের কোনো উপায় নাই, আফসোস। সাংবাদিক ভাই, দেখেন না আমাকে কোনো ফুডের ব্যবস্থা করা যায় কি না? লঞ্চ তো কিছুক্ষণের মধ্যেই ডুবে যাবে, খাওয়া নিয়ে চিন্তা করে লাভ কি? আপনি তো সাঁতারও জানেন না যে বেশিক্ষণ সাঁতরাবেন। আমি সাঁতার জানি না আপনারা কে বলছে? অনুমানে বলছি। আপনার অনুমান ঠিক আছে, একবার পুষ্কুনির পানিতে পড়ে মরতে বসেছিলাম, কে জীবন বাঁচিয়েছে অনুমান করিন তো? সলিল। আপনার অনুমান সঠিক হয়েছে, মালাওনের বাচ্চা না থাকলে সেই দিনই সব শেষ হয়ে যেত। সেটা কিন্তু খারাপ হতো না, তখন আপনি মারা যেতেন স্কুলের ছাত্র হিসেবে, এখন কলঙ্ক নিয়ে মারা যাবেন, ছিনতাইকারী হিসেবে মারা যাবেন। সাংবাদিক ভাই, আমি আপনার সাথে আর কথা বলবো না, নো টক। আপনার সঙ্গে কথা বলার কোনো সার্থকতা নাই। পীর কুতুবী। নদী সাঁতরানোর কারণে ওনার এখন অবস্থা কাহিল। জিকির শুরু করে উনি এখন হাঁ করে ঘুমোচ্ছেন। তার মুখের সামনে স্বাস্থ্যবান দুটা মাছি ভন ভন করছে। দুটা মাছির মধ্যে একটার মতলব ভালো না, সে মনে হয় যে কোনো মুহূর্তে কুতুবীর মুখে ঢুকে যাবে। ওসি সাহেব কুতুবীর পাশেই শুয়ে আছেন। তিনি কি এখনও অচেতন নাকি চেতনা ফিরেছে বোঝা যাচ্ছে না। দুজনের গায়ের উপর কম্বল, এক কম্বলের নিচে দুজন, দৃশ্যটা দেখতে ভালো লাগছে। ডক্টর জিল্লুর খানের ছাত্রী সীমা। ক্যামেরা মুখের সামনে ধরলে সীমা পালিয়ে যাবে ভেবেছিলাম। সীমা চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে রইল। আমি, সীমা কেমন আছো? সীমা নিশ্চুপ। আমি, তুমি কি শুধু ছাড়ের সঙ্গেই প্রমোদ ভ্রমণে যাও নাকি অন্যদের সঙ্গেও যাও? সীমা চাপাহীন শব্দ করল। আমি, বলা হয়ে থাকে প্রস্টিটিউট বাংলাদেশে নেই বলে ট্যুরিজমে আমরা পিছিয়ে আছি। ট্যুরিজমকে এগিয়ে নিতে তুমি এবং তোমার মতো মেয়েরা কি করতে পারো সেটা বলো। দেশের জন্য, সবার জন্য কাজ করতে হবে, তাই না? সীমা দাঁড়ানো অবস্থা থেকে বসে পড়ল। ইন্টারভিউ এখানে সমাপ্তি। আনসার বাহিনীর প্রধান আব্দুল খালেক। আমি আব্দুল খালেক, জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার স্বর্ণপদকপ্রাপ্ত। এখন আমার অবস্থা দেখেন, ছাতার এক ভাঙা লঞ্চে ডিউটি পড়েছে। কারণ কি জানেন? আনসার অ্যাডজুয়েন্টের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে। উনি আমার সম্মানটা দেখালেন না, লঞ্চে ডিউটি দিয়ে দিলেন এবং এই বিপদে ফেলেছেন। জীবন নিয়ে ফিরবো তা তো মনে হয় না। নিজের হাতে ছিনতাইকারী ধরে এতগুলো টাকা উদ্ধার করেছি, সেই ঘটনা কেউ জানবে না? না জানাই তো ভালো। ছিনতাইয়ের টাকা আপনারা ফেরত দেন নাই, আপনাদের হাত থেকেও টাকা ছিনতাই হয়েছে। আপনাদের একটা রাইফেল পানিতে পড়ে আছে বলে শুনেছি। এইসব উড়া খবর কার কাছ থেকে পেয়েছেন? আমরা সাংবাদিক মানুষ, খবর সংগ্রহ করাই আমাদের কাজ। শুনেছি আপনার রাইফেলটাই নাকি মিসিং। কে বলেছে? আপনার রাইফেল কই? সেই কৈফিয়তকে আমি আপনাকে দেব? রাইফেল সেফ কাস্টডিতে আছে। ক্যামেরা বন্ধ করেন প্লিজ, আপনার সঙ্গে আর কথা বলবো না। শেষ একটা কথা বলুন, জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় আপনি স্বর্ণপদক বিজয়ী তরুণ খেলোয়াড়দের উদ্দেশ্যে কিছু বলুন। আব্দুল খালেক গম্ভীর গলায় বললেন, খেলোয়াড়কে হতে হবে শারীরিকভাবে ফিট, তাকে সবসময় অনুশীলনের মধ্যে থাকতে হবে। হার জিত নিয়ে মাথা ঘামালে চলবে না। জয় এবং পরাজয় দুটোই হাসি মুখে গ্রহণ করতে হবে। তাদের মনে রাখতে হবে জীবন হলো জয় পরাজয়ের ফুল দিয়ে গাঁথা এক মালা। আমি বললাম, মুখস্থ বলছেন বলে মনে হচ্ছে। হ্যাঁ, এক ফটো সাংবাদিক ভাই আমার জন্য লিখে দিয়েছিলেন, মুখস্থ করে রেখেছি। টেলিভিশনে একই কথা বলেছি। চ্যানেল আই এর খেলাধুলা অনুষ্ঠানে 2 বার দেখাইছে, বিকাল 4টায় একবার, পরদিন সন্ধ্যাবেলা আরেকবার। স্বর্ণপদকটা কোথায়? এটার কথা ভাই আর বলবেন না, বিরাট ঝামেলা হয়েছে। ক্যামেরাটা বন্ধ করেন, তারপর বলি। আমি ক্যামেরা বন্ধ করলাম। আব্দুল খালেকের মুখ এখন উজ্জ্বল, চোখ চকচক করছে। আমার ছোট শালিকার নাম রেশমা, সে আমার বিশেষ ভক্ত। আমি তাকে ছোট বোনের মতো স্নেহ করি, এর বেশি কিছু না। আমার স্ত্রী আবার অত্যন্ত সন্দেহবাতিক মহিলা। আমরা দুজন একসঙ্গে নর্মাল গল্পগুজব করছি দেখলেই সে উত্তেজিত হয়ে যায়, বোনকে অকথ্য ভাষায় গালাগালি করে। স্বর্ণপদক নিয়ে বাসায় ফিরছি, আমার স্ত্রীর দাঁত তুলতে ডেন্টিস্টের কাছে গিয়েছে। আমি ঘরে আমি আর রেশমা। রেশমাকে স্বর্ণপদকটা দেখালাম, সে পদক হাতে নিয়ে আনন্দে কেঁদে ফেলল। ঘটনাটা দেখে এত আনন্দ পেলাম, রেশমাকে বললাম, এটা তুমি রেখে দাও, তোমাকে দিলাম। এই ঘটনার ফলাফল কি বুঝতে পেরেছেন? আমার স্ত্রী বটি নিয়ে গেছে রেশমাকে মারতে। এত বড় পদক পেয়েছি, কোথায় আমোদ ফুর্তি করবে তা না বটি নিয়ে দৌড়াদৌড়ি। পদক এখন কার দখলে? রেশমার দখলে। তার এক কথা, দুলাভাই আমাকে আদর করে দিয়েছে,
এটা আমি মরে গেলেও দেব না, প্রয়োজনে হাতের কবজি কেটে দেব। তার কথায় যুক্তি আছে, আপনি কি বলেন? যুক্তি আছে, পদকটা তো আপনার, আপনি যাকে ইচ্ছে তাকে দেবেন। আমার ভোট আমি দেব, যাকে ইচ্ছা তাকে দেব, অনেকটা এরকমই। এই তো আপনি বুঝেছেন। রেশমার সঙ্গে মোবাইলে কথা হয়েছে? না, আমি বিপদে আছি শুনলে কেঁদে বুক ভাসাবে, তাকে কষ্ট দিয়ে লাভ কি? ভাবিকে জানিয়েছেন? মুটকিকে কিছু বলার না বলা একই। তাকে কথা বললে এক্সট্রা 100 টাকা খরচ হবে। কেন? সে মুরগি সৎকা দিবে, 100 টাকার কমে মুরগি মেলে? তার স্বভাব হলো একটা খারাপ স্বপ্ন দেখেছে সকালে উঠে মুরগি সৎকা। মুরগিতে কাজ হয় বলেন? ঝড় যেভাবে উঠেছে আমার মনে হয় দুজনে সঙ্গে সঙ্গে কথা শেষ করে নেওয়া ভালো। রেশমাকে সব জানাবো আগেই সিদ্ধান্ত নিয়েছি, মুটকিকে জানানোর কিছু নয়। ভাবে কি বেশি মোটা? গ্ল্যান্ডের কি জানি সমস্যা, প্রতিদিনই মোটা হচ্ছে, কোনো রিক্সা তাকে নিতে চায় না। পান ব্যবসায়ী তালেব মুন্সি, আপনার টাকাই কি ছিনতাই হয়েছে? জি। এই নিয়ে আপনাকে কখনো চিন্তিত দেখলাম না। চিন্তা করে লাভ কি বলেন? আমি ধরে নিয়েছি টাকাটা ব্যবসায় লোকসান হয়েছে। টাকা ফেরত পাবেন বলে আপনার মনে হয় না? কুমির যখন মুরগি গেলে তখন কি আর মুরগি পাওয়া যায়? মুরগির পেট কাটলে পাওয়া যায়। আমার ধারণা আপনি টাকাটা ফেরত পাবেন। লঞ্চ ডুবে গেলে টাকাটা কাজে লাগবে না, এটাই সমস্যা। তালেব মুন্সি বলেন, কারোর না কারোর কাজে লাগবে। পানি থেকে ডেড বডি তুলবে, মানি ব্যাগ টাকার সন্ধানে শরীর হাতাহাতি করবে। শোনেন সাংবাদিক ভাই, লঞ্চ ডুবি হয়ে বহু লোক মারা গেছে, এদের ডেড বডি উদ্ধার হয়েছে, কারো কাছে কি মানি ব্যাগ পাওয়া যায় নাই? ঝড় হঠাৎ করেই প্রবল আকার ধারণ করে। একসঙ্গে 4-5 জন আজানে দাঁড়িয়েছে। মহা বিপদের সময় আজান দিলে নাকি বিপদ কাটে। আমি আজানের দৃশ্য ভিডিও করলাম, ফুটেজ হিসাবে তৃষ্ণার কাজে লাগবে। শেষ ইন্টারভিউ নিতে গেলাম বুড়ো মিয়ার। বুড়ো লাঠি হাতে আগের জায়গাতেই বসে আছে। লঞ্চ দুলছে, লঞ্চের সঙ্গে সেও দুলছে। বুড়ো মিয়া, আমি বুড়ো মিয়া সামনে বসতে বসতে বললাম, এই নিন আপনার চাদর, এখন খুশি? বুড়ো বলল, চাদর দিয়ে কী করব, লঞ্চ যাবে তলায়। ভয় পাচ্ছেন? ভয় পাবো কোন দুঃখে? অনেকদিন বাঁচলাম, এক জীবনে যা দেখার সবই দেখেছি, খালি উড়োজাহাজে উঠি নাই। এই নিয়ে কি আফসোস আছে? সামান্য আছে। রাতে তো কিছু খান নাই, ক্ষুধা লাগে নাই? বেজায় ভুক লাগছে। ভুক কঠিন জিনিস। আপনারা বলতে লজ্জা নাই, আমার স্ত্রী মারা গিয়েছিলেন শেষ রাতে। দুপুরে যখন ভুক লাগছে, কাউরে কিছু বলতে পারি না। বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, কান্নাকাটি চলছে। শেষে না পাইরা বাজারে এক ভাতের হোটেলে ভাত খাইলাম। আমার মনে হয় আমার জীবনের সবচেয়ে মজার খানা ছিল সেইটা। আইটেম কী ছিল মনে আছে? মনে আছে, শিং মাছ আলু দিয়ে রাঁধছে, ইলিশ মাছের ডিম পটল দিয়ে, কাঁঠালের বিচি আর হিদল দিয়ে একটা ভর্তা বানাইছে। এমন স্বাদের ভর্তা বেহেস্তে আছে কিনা কে জানে। বেহেস্তের খাদ্য কেমন হবে বলে আপনার ধারণা? বৃদ্ধ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, মুন্সি মাওলানার কাছে শুনেছি আমরার মতো গরিব মানুষের জন্য খুব ভালো মনে হয় না। মুন্সি মাওলানার কাছে কি শুনেছেন? ধরেন আপনার সামনে দিয়ে সুন্দর একটি পাখি উড়ে যাইতেছে, সেই পাখির মাংস খাইতে ইচ্ছে হইল, তখন এই পাখিটা রোস্ট হইয়া মুখের সামনে ঝুলতে থাকবে। আপনি মাংস খাইয়া হাড্ডা ফেলবেন, সঙ্গে সঙ্গে সেই হাড্ডি পাখি হইয়া চলে যাবে। চলুন খেতে যাই। কই যাব? খাওয়ার ব্যবস্থা আছে। বৃদ্ধকে হাত ধরে তুলছি, ঠিক তখনই আতর মিয়া উপস্থিত। তার ভাবভঙ্গি বিজয়ীর। আতর বলল, এমু ভাই, ঘটনা শুনছেন? না। রশিদ খানের অ্যাসিস্ট্যান্ট হামজা 10 হাত পানির নিচে। তুমি ফেলছো? নিজে পা পিছলাই পড়ছে। ক্ষমতা এখন আমার হাতে। অবশ্যই। সত্যি কথা বলতে কি, ক্ষমতা সবসময় আমার হাতেই ছিল। আর কেউ না বুঝুক, আপনার বুঝার কথা। আমি হাসলাম। ক্ষমতাধর মানুষের সামনে কারণে অকারণে হাসতে হয়। আতর বলল, এখন আপনারে শেষবারের মতো জিগাই, লঞ্চ কি ডুববো? সব খবর আপনি অ্যাডভান্স পান, এই খবর পাবেন না তা হবে না। আমি নিঃশ্বাস ফেলে বললাম, এই খবর আমি এখনও পাই নাই, তবে ভাবভঙ্গিতে মনে হয় ডুবে যাবে। কি ভাবভঙ্গি? যেসব লঞ্চ বা জাহাজ বিমানে প্রচুর শিশু থাকে, সেগুলো বিচিত্র কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় না। এই লঞ্চে শিশু নাই বললেই হয়। আমি মাত্র 2 জন মাকে দেখেছি, তাদের বাচ্চা জড়িয়ে ধরে বসে আছে। মা তাদের জড়িয়ে ধরে আছে বলে বাচ্চাগুলো মোটেও ভয় পাচ্ছে না। আজব দুনিয়া। ঠিক না হিমু ভাই? অবশ্যই আজব দুনিয়া। গণতওবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তওবা পড়াচ্ছেন পীর কুতুবী। কুতুবী বললেন, হিন্দু ভাইরা সামিল হয়ে যান। মহাপ্রলয়ের দিনে হিন্দু মুসলমান বলে কিছু নাই, সব সমান। মানুষ সম্পর্ক শেষ। অমুক আমার স্ত্রী, অমুক আমার বোন, এই সব কিছু নাই। সব অজু করে আসেন। যাদের কাপড় চোপড় নিয়ে সন্দেহ আছে
তারা মাথায় 3 বালতি পানি ঢেলে আসেন, নাপাকি দূর হবে। শরীফ খান বললেন, একজন ফাঁসির আসামি 3টা খুন করেছে, সে আমাদের তওবা পড়াবে, এটা কেমন কথা? আর কেউ কি নাই? পীর কুতুবী বললেন, আপনি পড়ান, আপনি তো আমার চেয়ে ভালো লোক, আপনার চেহারা ছবিও খারাপ না, আল্লাহ পাকের কাছে চেহারা ছবির দাম আছে। আমি নিয়মকানুন জানি না, নিয়মকানুন আমি বলে দেব। সূরা ফাতিহা দিয়ে শুরু করবেন, তারপর দরুদ শরীফ পাঠ। আমি দরুদ জানি না। পীর কুতুবী বললেন, আমি বলবো, আপনি শুনে শুনে বলবেন, পারবেন না? মঞ্চ নাটকে যেমন হয়, আমি প্রমোট করব, আপনি মূল পাঠ গাইবেন। না, পারবো না। গণতওবার আয়োজন চলছে, আমি চলে এসেছি তৃষ্ণার কেবিনে। কেবিনের দরজা জানালা বন্ধ, টেবিলের উপর মোমবাতি জ্বলছে। আমি বললাম, মোমবাতি কোথায় পেয়েছো? তৃষ্ণা বলল, হাবলু নামের ছেলেটি দিয়ে গেছে, অদ্ভুত ছেলে, মহাবিপদের সময় তার মুখ ভর্তি হাসি, নকল হাসি না, আসল হাসি। আমি বললাম, মহাবিপদের সময় অনেক মানুষই হাসে, তামাশা করে, মজার মজার গল্প করে। ফরাসি বিপ্লবের সময় কি হয়েছিল শোনো। একজন অঙ্কবিদ ছিল, নাম মেইনি, রাজপ্রাসাদের সঙ্গে তার যোগাযোগ আছে, এই কারণে গিলোটিনে তার মাথা কাটা যাবে। তিনি গিলোটিনের সামনে বসে দাঁড়িয়েছেন, উৎসুক জনতা তাকে ঘিরে আছে। তিনি জনতার দিকে তাকিয়ে হাত নাড়লেন, তারপর হাসি মুখে বললেন, আমি আপনাদের একটা ধাঁধা জিজ্ঞেস করব, ধাঁধার উত্তর যিনি দিতে পারবেন তার জন্য পুরস্কার আছে, ভালো পুরস্কার। সবাই চেঁচিয়ে উঠল, কি পুরস্কার? মেনি বললেন, আমার কাটা মাথাটা বাড়িতে নিয়ে যাবেন, এই হলো পুরস্কার। চারিদিকে হাসির ধুম পড়ে গেল। একসময় জনতা চেঁচাতে লাগলো, ওনাকে ছেড়ে দিন, ওনাকে ছেড়ে দিন। তৃষ্ণা বলল, ছেড়ে দেওয়া হলো না, যথাসময়ে গিলোটিনে মাথা কেটে আলাদা করা হলো। তৃষ্ণা বলল, মরবিড গল্প বাদ দেন, মজার গল্প করো। দুর্যোগে মজার গল্প করতে হয়। মরবিডের সময় আনন্দের গল্প, আর আনন্দের সময় মরবিড গল্প। চা খাবে? না, না বললে হবে না, ফ্লাক্সে চা আছে, আমরা দুজন এখন মিলে চা খাবো। তুমি যে এক গাদা খাবার এনেছ, তার কি হবে? যথাসময়ে খাবার খাবো। যথাসময়টা কখন? তৃষ্ণা সহজ গলায় বলল, লঞ্চ যখন ডুবতে শুরু করবে তখন। আমি বললাম, লঞ্চ ডুববে? তৃষ্ণা বলল, হ্যাঁ ডুববে, আমার সিক্স সেন্স তাই বলছে। আচ্ছা, এই প্রসঙ্গ থাক, এখন বলো, তুমি কি কখনো কোনো মেয়েকে বলেছো আই লাভ ইউ? না। বলনি কেন? বলার মতো কাউকে পাওনি? পেয়েছি, কিন্তু এই বাক্যটি বলার বিষয় নিষেধাজ্ঞা ছিল। আমার বাবা বলে গেছেন, 2টো বাক্য কখনোই কাউকে বলা যাবে না, একটা হচ্ছে আই লাভ ইউ, আর একটা হচ্ছে আই হেট ইউ। তার মধ্যে এই 2টো বাক্যের অর্থ একই। তোমার বাবা কি করতেন? তিনি কিছুই করতেন না, তার একটা স্কুল ছিল, তিনি স্কুলের একমাত্র শিক্ষক ছিলেন, আমি সেই স্কুলের একমাত্র ছাত্র। আমার যা কিছু শিক্ষা সবই বাবার কাছ থেকে। তার স্কুলের নাম কি? মহাপুরুষ বানানোর স্কুল। তিনি তার একমাত্র পুত্রকে মহাপুরুষ বানাতে চেয়েছিলেন। কি বলছো এসব? মহাপুরুষ বানানোর স্কুল? বাবার ধারণা, ডাক্তার ইঞ্জিনিয়ারদের মতো মহাপুরুষদেরও বানানো যায়। তৃষ্ণা বলল, মহাপুরুষরা কী করেন? মহাপুরুষদের কাজ তো একটাই, মাঝে মাঝে বাণী দেন, ভক্তদের সুন্দর কথা বলেন। তুমি দয়া করে একটা বাণী দাও। মহাপুরুষ হতে পারেনি, কাজে বাণী নেই। তৃষ্ণা হাসতে হাসতে বলল, পুরো বাণী না দিলে অর্ধেক দাও। আমি বললাম, একজন ডুবন্ত মানুষের চেতনা থাকে, ভাষণ তো, এর মানে কি? আমি বললাম, মহাপুরুষদের বাণীর কোনো স্পষ্ট অর্থ থাকে না, সবই অস্পষ্ট এবং ধোয়াটে, যার যার মতো করে অর্থ তৈরি করে নেয়। তুমি তোমার মতো করে অর্থ তৈরি করো। তৃষ্ণা বলল, আমি কি আমার সামনে বসে থাকা মহাপুরুষের হাতে হাত রাখতে পারি? আমি কিছু বলার আগেই দরজা ধাক্কা দিয়ে আতর ঢুকলো। বাতাসের ঝাপটায় মোমবাতি নেভে গেল। আতর শান্ত গলায় বলল, খারাপ খবর আছে। আমি বললাম, লঞ্চ ডুবে যাচ্ছে? আমি বললাম, তাহলে আমরা ডিনার সেরে ফেলি। তৃষ্ণা, তুমি টিফিন ক্যারিয়ারে আতরের কাছে দাও, খাবার গরম করে আনুক, এই ফাঁকে আমরা চা খাবো। আতর বিস্মিত গলায় বললেন, এখন খানা খাবেন? খানা মুখে রুজবে? অবশ্যই রুজবে, দুর্যোগের সময় ক্ষুধা বেশি পায়, মুখের স্টেট বার্ড খুব এনার্জেটিক থাকে। আতর টিফিন ক্যারিয়ার নিয়ে চলে গেল। তৃষ্ণা বলল, তুমি কি টাইটানিক ছবিটা দেখেছো? আমি না সূচক মাথা নাড়লাম। তৃষ্ণা বলল, ওই ছবিতে দেখেছি, টাইটানিক যখন ডুবছে তখন মিউজিশিয়ানরা অদ্ভুত সুন্দর মিউজিক করছিল। আমি বললাম, ছবিতে করছিল, বাস্তবে ওরা প্রাণ বাঁচানোর জন্য ছোটাছুটি করেছিল। তৃষ্ণা বলল, আমাদের জীবন ছবির মতো হলে ভালো হতো, তাই না? তৃষ্ণার কথা শেষ হওয়ার আগেই হঠাৎ করে বাতাস, বৃষ্টি দুই থেমে গেল। তৃষ্ণা মোমবাতি জ্বালালো, বাতির শিখা কাঁপছে না, স্থির হয়ে আছে। তৃষ্ণা বলল, অবাক কাণ্ড, ঝড় থেমে গেছে। আমি নিঃশ্বাস ফেলে বললাম, লক্ষণ খুবই খারাপ। প্রবল বিপর্যয়ের আগে প্রকৃতি শান্ত পরিবেশ তৈরি করতে ভালোবাসে,
হিরোশিমায় অ্যাটম বোমা পড়ার আগের সময়টা ছিল অপূর্ব সুন্দর। কন্যা সুন্দর আলোয় শহর ভেসে যাচ্ছিল, গাছে গাছে পাখি ডাকছিল, মিষ্টি বাতাস বইছিল। তোমাকে কে বলেছে? বোমার হাত থেকে বেঁচে যাওয়া একজন জাপানিজ আত্মকাহিনী থেকে জেনেছি। কাজেই আমরা ডুবছি? হ্যাঁ, তবে আমাদের হাতে সময় আছে। আমরা ভালো মতো ডিনার শেষ করব, যা ঘটার তারপর ঘটবে। হাবলু এসে ঢুকলো, তার মুখ ভর্তি হাসি। আমি বললাম, ঘটনা কী রে হাবলু? হাবলু দাঁত বের করে বলল, লঞ্চ ডুবতাছে স্যার, একতলার কোমর পানি, কান্নাকাটির ধুম পড়ছে। আমি বললাম, খুব আনন্দ পাচ্ছ তাই না হাবলু? হাবলু হ্যাঁ সূচক মাথা নাড়ল। তৃষ্ণা বলল, হাবলু সাঁতার জানো? হাবলু বলল যে না, বলে খিলখিল করে হাসি। আমরা খেতে বসেছি। খাবারের আয়োজন ফার্স্ট ক্লাস ডেকে। কেবিন থেকে হাবলু এবং তৃষ্ণা খাবার নিয়ে এসেছে। সব মিলিয়ে 13 জন অভুক্ত মানুষ পাওয়া গেল। ঝড়ের প্রকোপ একটু কম, এত আশান্বিত হওয়ার কিছু নেই। খবর পাওয়া গেল ডুবন্ত চরে ধাক্কা খেয়ে লঞ্চের তলা ফেটে গেছে। লঞ্চে পানি উঠছে। 2টো চাপ কল ব্যবহার করে পানি সরানোর ব্যবস্থা করা হচ্ছে। যে হারে পানি বের হচ্ছে তার চেয়ে বেশি পানি ঢুকছে। ছোটবেলায় চৌবাচ্চার অঙ্ক, কেউ ঠিকমতো হিসাব করতে পারলে কতক্ষণ লঞ্চ ডুবে যাবে তা বের করে ফেলতে পারত। অঙ্ক করার মুডে কেউ নেই, তবে ডক্টর জিল্লুর রহমান ব্যাপারটা দেখছেন। কী হারে লঞ্চ ডুবছে সেটা মনে হয় তিনি জানেন। তার ছাত্রী পাশেই আছে। ডাক্তার জিল্লুর মাঝে মাঝে হতাশ চোখে ছাত্রীর দিকে তাকাচ্ছেন। তাদের মধ্যে কিছু কথাবার্তাও হচ্ছে। আগের বৈরী ভাব এখন আর নেই। রশিদ খান এবং রুস্তম এই দুইজনও চাপকলের তদারকিতে আছে। একটা চাপকল রুস্তম কিছুক্ষণ চাপছে, সে ক্লান্ত হয়ে বললে রশিদ খান চাপছেন। তবে দুইজনের এই কল চাপার দিকে আগ্রহ। আতর মিয়ার নির্দেশ, দুজনের একজন যখন কল চাপবে না তখন আরেকজন কান ধরে দাঁড়িয়ে থাকবে। আতর মিয়ার হাতে এখন পূর্ণ ক্ষমতা। ক্ষমতাধররা ক্ষমতার ব্যবহার করতে ভালোবাসেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার বাহিনীর হাতে রাশিয়ান আর্মির আর্টিলারির এক ব্রিগেডিয়ার ধরা পড়েছিলেন। তাকে বলা হলো কুকুরের মতো জিভ বের করে রাখতে। যেই মুহূর্তে জিভ মুখের ভিতর ঢুকাবে সেই মুহূর্তেই তাকে গুলি করতে হবে। ব্রিগেডিয়ার জিভ বের করে মৃত্যুর হাত থেকে বাঁচার চেষ্টা চালিয়ে যেতে লাগলেন। ডিরেক্টর শাকুর এবং তার বন্ধু বড় একটা কাঠের তক্তা জোগাড় করেছে। দুইজন সেটা আগলে রাখছে, কাউকে একপাশে ঘিরতে দিচ্ছে না। কিছু মানুষ মহাবিপদে আনন্দে থাকে, এরাও সেরকম মনে হচ্ছে। আমাদের খেতে বসার সঙ্গে লাস্ট সাপারের কিছু মিল খুঁজে পাচ্ছি। নিউ স্টেটমেন্টে বলা হচ্ছে, যীশুখ্রিস্ট শেষ খাবার খেতে বসেন উপরের তলায়। আমরা ডেকে খেতে বসেছি। নিচতলা থেকে খাবার নিয়ে আসছিল 2 জন অনুসারী। ডেক থেকে খাবার আনছে হাবলু ও তৃষ্ণা। যীশুখ্রিস্টের সদস্য সংখ্যা ছিল 13, আমরাও 13 জন। যীশুখ্রিস্টের সদস্যদের মধ্যে একজন ছিলেন মহিলা, আমাদের মধ্যে যেমন তৃষ্ণা। নিউ স্টেটমেন্ট খাবারের বর্ণনায় মাছের কথা উল্লেখ করেছে, আমাদের খাবারেও মাছ আছে। তৃষ্ণা আস্ত একটা ইলিশ মাছ ভেজে এনেছে। লোকের বর্ণনায় তখন বাইরের আবহাওয়া ছিল খারাপ। খেতে বসা 13 জনের মধ্যে একজনের হাতে ছিল বাঁকা লাঠি। বুড়ো মিয়ার হাতে একটা বাঁকা লাঠি। বুড়ো মিয়া সবাইকে একটা ধাঁধা দিয়েছেন। তার ধাঁধাটি এরকম, এক বৃদ্ধা আজরাইলের হাত থেকে বাঁচতে চায়। সে একটা কৌশল বের করলো যেন আজরাইল থেকে খুঁজে না পায়। কৌশল কাজ করলো, আজরাইল থেকে খুঁজে পেল না। কৌশলটা কি? তৃষ্ণা বলল, এই গল্প আমি জানি, কৌশলটা কি বলতে পারবো, তাতে অন্যদের মজা নষ্ট হবে। দেখা যাক অন্যরা কেউ বলতে পারে কিনা। আমি আপনাকে কানে কানে কৌশলটা বলি। তৃষ্ণা বৃদ্ধার কানে কানে কিছু বলল। বৃদ্ধা আনন্দিত গলায় বলল, আম্মা হয়েছে, আম্মাই বেজায় বুদ্ধি। এই ধাঁধার উত্তর কেউ দিতে পারে না, আপনি পারছেন, আলহামদুলিল্লাহ। সবাই কৌশল বের করার চিন্তায় অস্থির। সবচেয়ে অস্থির আতর মিয়া। সম্ভবত কৌশল জানার প্রয়োজন তারই সবচেয়ে বেশি। আতর মিয়া বসেছে ঠিক আমার পাশে। সে ইলিশ মাছ খাচ্ছে না, মাছ খেলেই তার গলায় কাটা ফোটে। তা সে যেই মাছই হোক। একবার নাকি পাবদা মাছ খেয়েও তার গলায় কাটা ফুটেছিল। আমি বললাম, গলায় মাছের কাটা ফোটা নিয়ে একটা কথা ইন্দোনেশিয়ায় চালু আছে, কথাটা শুনতে চাও? চাই। দুষ্টু লোকদের গলাতেই সবসময় কাটা ফোটে, এটা নাকি প্রকৃতির নিয়ম। গলায় কাটা বিধিয়ে সারাক্ষণ মনে করে দেওয়া হয় তুমি দুষ্টু। আতর বলল, এটা একটা ভুল কথা। এটা ভুল কথা হতে পারে। আমি সবার সামনে ইলিশ মাছ খাবো, দেখবেন কাটা ফুটবে না, পরীক্ষা হয়ে যাক। সবাই তাকাচ্ছে আতর মিয়ার দিকে। আতর অনেকখানি মাছ খেয়ে হাসি মুখে বলল, কাটা লাগে নাই। তৃষ্ণা বলল, এই মাছটা এমনভাবে রান্না করা হয়েছে যেন কাটা না থাকে, তারপরেও আপনার গলায় কাটা ফুটেছে। আপনি এমন ভাব করছেন যে কাটা ফোটেনি। হুদা ভাত খান, কাটা চলে যাবে। আমরা মহাবিপদে আছি, লঞ্চ ডুবে যাচ্ছে। এই সময় আমরা কেন ভান করব?
সবাই সত্যি কথা বলার চেষ্টা করব। আতর মিয়া শুধু ভাত মাখিয়ে গেলার চেষ্টা করছে। শুধু ভাত গেলা কঠিন কর্ম। তাকে লজ্জিত এবং বিব্রত মনে হচ্ছে। সবার দৃষ্টি এখন তার দিকে। গলার কাটা নামানোর এখন প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রাত্যহিক জীবনে মাঝে মাঝে অতি তুচ্ছ বিষয় প্রধান হয়ে দাঁড়ায়। লাস্ট সাপারে 13 জনের মধ্যে একজন কোনো খাদ্য গ্রহণ করেনি। আমাদের মধ্যে সেই একজন আছেন। তিনি হলেন পীর হাবিব কুতুবী। এখন আর পুলিশ তার পিছনে নেই। সবাই নিজের জীবন বাঁচাতে ব্যস্ত। ফাঁসির আসামি কোথায় তা নিয়ে কারো মাথা ব্যথা নেই। হাবিব কুতুবী খাদ্য গ্রহণ করছেন না, কারণ তিনি রোজা। আমি বললাম, রাতের বেলা কিসের রোজা? পীর সাহেব বললেন, সৌদি টাইমিংয়ে এখন দিন, আমি সেই টাইমে রোজা রেখেছি। আপনাদের কাছে বিষয়টি পরিষ্কার হয়েছে? কেউ জবাব দিল না। পীর হাবিব বললেন, সময় হলো অন্তরের মধ্যে। অন্তরে আপনি যে সময় নির্ধারণ করবে, আপনার সময় সেটাই। তৃষ্ণা বলল, আলোচনা ফিলোসফির দিকে চলে যাচ্ছে। আপনি সাধারণ কথাবার্তা বলুন, যাতে আমরা সবাই বুঝতে পারি। আতর মিয়া বিরক্ত গলায় বলল, আপনি থাকেন বাংলাদেশে, রোজা রাখেন সৌদি টাইমে, এইটা কোনো কথা? কত বড় সৌদি পীর হয়েছেন আমাকে দেখান, গলার কাটা নামায় দেন। পীর সাহেব বললেন, আপনার গলার কাটা আমি কেন, জিন কফিলও নামাতে পারবে না, কারণ আপনার গলায় কাটা বেঁধে নাই। কাটা বিঁধেছে আপনার অন্তরে। অন্তরের কাটাই আপনাকে সরাতে হবে, অন্য কেউ পারবে না। দুষ্টু লোকের অন্তরে কাটা থাকে। আতর মিয়া বলল, আপনি তো খুন করেছেন 3টা, আপনার অন্তরে কাটা নাই? এইখানে ভুল করছেন, আমি খুন করি নাই, খুন করছে জিন কাফিল। তৃষ্ণা বলল, এইসব হাস্যকর কথাবার্তা এখন বলবেন না। আমরা গল্পগুজব করছি, আনন্দে থাকার চেষ্টা করছি। গল্প শুনুন, আনন্দে থাকার চেষ্টা করুন। আমি আনন্দেই আছি, মনে হয় জিগির করতেছি, এতেই আমার আনন্দ। খাওয়া শেষ করেন, তারপর আমার সঙ্গে জিগিরে সামিল হন। লাঠি হাতে বুড়ো মিয়া বলল, আপনি যে আমাদের একটা মীমাংসা দিছিলাম, তার সমাধান কি দিব? আমি বললাম, মীমাংসাটা নিয়ে আমরা সবাই চিন্তা করছি, এখন না বললেই ভালো। তৃষ্ণা বলল, একটা কাজ করলে কেমন হয়? আমরা সবাই এই পর্যন্ত জীবনের সবচেয়ে ভালো কে কী কাজ করেছি সেটা বলি। পীর কুতুবীকে দিয়ে শুরু করি, আপনি বলুন। পীর কুতুবী বললেন, সত্যি কথা বলতে কি, আমি তেমন কোনো ভালো কাজ করি নাই। জিন কাপিল করেছে, সে আমার স্ত্রী ও 2 শালিকাকে খুন করেছে। এই ভালো কাজের জন্য সে বেহেস্তবাসী হবে। আমি বললাম, মানুষের বেহেস্ত আর জিনের বেহেস্ত কি আলাদা, নাকি একই বেহেস্তে থাকবো আমরা? পীর কুতুবী বললেন, তাফসিরে বাইজাবিনে অর্থাৎ সূরায়ে জিনের তাফসিরে আছে, জিনদের দোজক শীতল। সেখান থেকে মনে হয় আমাদের এবং জিনদের বেহেস্ত দোজক আলাদা। তৃষ্ণা বলল, আতর মিয়া, আপনি বলুন, এক জীবনে ভালো কাজ কী করেছেন? আতর বলল, প্রফেসর সাবেরের কান ধরে খাড়ায় থাপ্পড় দিছি, এইটাই আমার ভালো কাজ। পাছায় লাথি দিয়ে পানিতে ফেললে উন্নত মানের ভালো কাজ হইতো, কি আর করা। তৃষ্ণা বলল, আপনার কাটা কি এখনও আছে? আতর বলল, আগে ভাবছিলাম কাটা একটা ফুটছে, এখন মনে হচ্ছে কাটা 2টা। সবাই হেসে উঠল। আমরা আনন্দ পেতে শুরু করেছি। লাস্ট সাপারের শুরুতেই সবাই আনন্দে ছিলেন। আনন্দ ভঙ্গ হয় খাবার কিছুক্ষণ পর। লাস্ট সাপারে রেড ওয়াইন দেওয়া হয়েছিল। রেড ওয়াইনের অভাব অনুভব করেছি। আমি তৃষ্ণার দিকে তাকিয়ে বললাম, তোমার কাছে কি রেড ওয়াইনের একটা বোতল আছে? তৃষ্ণা বলল, আমার কাছে রেড ওয়াইনের বোতল থাকবে কেন? তুমি সারা জীবন বিদেশে থেকেছ, এই জন্য বললাম। সেখানে তো খাবার হিসেবে রেড ওয়াইন খাওয়া হয়। তুমি বিদেশে যাওনি তো, এই জন্যই বিদেশ সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। বাঙালিরা সেখানে অত্যন্ত কনজারভেটিভ জীবনযাপন করে। পুরুষরা দাড়ি রাখে না, মেয়েরা হিজাব পরে না, অর্থাৎ রেড ওয়াইনের বিষয় কোথা থেকে এলো? তুমি কি ওয়াইন খাও? না, তবে আজ খেতে ইচ্ছে করছে। তৃষ্ণা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমার কাছে খুব দামি এক বোতল রেড ওয়াইন আছে, স্পেনের তৈরি। কেন কিনেছিলাম জানি না, মনে হয় তুমি খেতে চাইবে ভেবে কিনেছি। আমি বললাম, হতে পারে। সব কিছু যদি প্রিডিটারমিনেটেড হয়, তাহলে আমি যে আজ রাতে ওয়াইন খেতে চাইব তাও পূর্ব নির্ধারিত। বুড়ো মিয়া বিরক্ত গলায় বলল, আম্মুজি, আপনার কথাবার্তার কিছুই বুঝছি না। আমি যে মীমাংসা দিলাম তার কি উত্তর? আমরা খাচ্ছি, লঞ্চ ডুবছে। তৃষ্ণা ওয়াইনের বোতলের মুখ খুলতে খুলতে বলল, হাউ ইন্টারেস্টিং। কি সুন্দর যে তাকে লাগছে। আমি মনে মনে বললাম, মুখের পানে চাহিনু অনিমেষ, বাজিল বুকে সুখের মতো ব্যথা। তৃষ্ণা চমকে আমার দিকে তাকিয়ে বলল, তোমাকে একটা কথা বলতে ভুলে গেছি। আমি মাঝে মাঝে মানুষের মনের কথা বুঝতে পারি। নিচ থেকে বিকট হইচই শব্দ শোনা যাচ্ছে, মনে হয় লঞ্চ তলিয়ে যেতে শুরু করেছে। প্রকাশকের বক্তব্য, লেখক যে জায়গায় উপন্যাস শেষ করেছেন সেখানে উপন্যাস শেষ হয় না। লঞ্চ কি আসলেই ডুবেছে?
যদি ডুবে গিয়ে থাকে তাহলে হিমুর কী হয়েছে, তৃষ্ণার পরিণতি কী? এই বিষয়গুলো নিয়ে আমরা লেখকের সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন, হিমু এখন আমার গ্রিপে নেই, সে অনেকটাই পাঠকের সম্পত্তি। উপন্যাসের শেষটা আমি পাঠকদের হাতে ছেড়ে দিয়েছি। কোনো পাঠক ইচ্ছা করলে লঞ্চ ডুবিয়ে সবাইকে মেরে ফেলতে পারেন, আবার কেউ ইচ্ছা করলে উদ্ধারকারীর জাহাজ আনতে পারেন, আবার কেউ তাদের ধারণায় যারা দুষ্টু তাদের মেরে ফেলে ভালোদের বাঁচিয়ে রাখতে পারেন। তবে তৃষ্ণার মরে যাওয়াই ভালো। সে বেঁচে থাকলে হিমুর পিছনে ফেউয়ের মতো লেগে থাকবে, সেটা ঠিক হবে না। আমরা হুমায়ুন আহমেদের উপন্যাসের শেষ অংশ লিখে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করার পর তিনি বলেন, আমার অতি প্রিয় ঔপন্যাসিক জন স্টেবেক বলেছেন, একটি ভালো গল্প হলো কবিতার মতো, যার শেষ থাকে না।